আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের 8 নাম্বার ক্লাস এই চ্যাপ্টারের উপর। আর একটা ক্লাস লাগবে চ্যাপ্টার শেষ হইতে ইনশাল্লাহ। আগামী ক্লাসেই শেষ হবে। সো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আগে থেকে বের করে ফেলো, সো দ্যাট আমরা আগামী ক্লাসেই আলোচনা করে ফেলতে পারি। সরি, কি টিপ দিলাম, রিমোট কোনটা? ওকে, সো আজকে আমাদের দেখা লাগবে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর আর হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। এইটা বোঝা গেলেই এটা বোঝা কোনো ব্যাপার না, একই জিনিস। ধরো সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরিক অ্যাসিডের কি দেখতে পাচ্ছ? একটা অণু নাকি পরমাণু, কোনটা? সালফিউরিক অ্যাসিডের অণু। সো এই অণুর মধ্যে কি আছে? হাইড্রোজেনের পরমাণু আছে, সালফারের পরমাণু আছে, অক্সিজেনের পরমাণু আছে। এই প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল যদি ভর আমরা জানি, তাহলে যে যে কয়টা পরিমাণে আছে ওগুলো যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব? আণবিক ভর পেয়ে যাব। বাচ্চা জিনিস। সো এখন এই পারমাণবিক ভর ব্যাপারটা একটু ঝামেলার। সেই ঝামেলার ব্যাপারটা আমরা একটু চলো সলভ করে ফেলি। একটা পিরামিড দেখতে পাচ্ছি, ইনভার্টেড পিরামিড। একটা পদার্থের ভর বাইর করতে হবে আমার। সো তুমি হাতে মাইক্রোস্কোপ নিয়ে লেগে গেলে যে পদার্থের ভিতরে যা যা আছে একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যায়ে তুমি ভেঙে ফেলবা। সো আমাকে একটু বলো, ভাঙতে ভাঙতে তুমি কি পাবা যেখানে পদার্থের বৈশিষ্ট্য পাওয়া যাবে? বলো, পদার্থের বৈশিষ্ট্য পাবো এমন কোন লেভেলে পৌঁছাবা? তবে তাকে ভাঙলে আর তুমি ওই পদার্থটার বৈশিষ্ট্য পাবা না। বলেন তো সেই লেভেলটার নাম কি? পরমাণু? নোপ, হয় নাই। বরং আমি এটার উল্টা কথাটা বলছিলাম যে পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব নাই, এটা মাথায় রাখতে হবে। মনে আছে কি আপনাদের? পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব নাই। তাহলে পরমাণুর যদি স্বাধীন অস্তিত্ব না থাকে, কার স্বাধীন অস্তিত্ব আছে যে ওই পদার্থের বৈশিষ্ট্য দেখাইতে পারে? সেই জিনিসটার নাম হচ্ছে অণু। তোমাদের কি মনে পড়ে অণুর কথা বলছিলাম? অণুর ইংরেজি জানো কি? মলিকিউল। সো আমি আর ওটা লিখতেছি না, ওটা মাথায় রেখো, অণু পাওয়া যাবে। আচ্ছা, অণুকে যদি ভাঙো তাহলে কি পাবা? ওইখানে পাবা তুমি পরমাণু। তোমাদের কি মনে আছে পরমাণু শব্দটা কোত্থেকে আসে? পরম অণু, পরম মানে অ্যাবসোলুট। অ্যাবসোলুট। সো পরমাণু। এবার বলো, পরমাণুর যে ভর, সেই পরমাণুর ভরটা আসে কোত্থেকে? বা পরমাণু ভাঙলে তুমি কি পাবা? দুইটা অংশ পাবা, নিউক্লিয়াস পাবা আর হচ্ছে কি শক্তিস্তর পাবা। তো তাহলে নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন থাকে, আর কি জানো? নিউট্রন থাকে। সেই সাথে আর কি থাকে? ইলেকট্রন থাকে। এই তিনটা জিনিসের ভর যদি আমরা সাম আপ করি, যোগ করি, তাহলে আমাদের পেয়ে যাওয়ার কথা হচ্ছে কি একটা পরমাণুর টোটাল ভর। যতগুলো পরমাণু থাকে সেটা যদি যোগ করি তাহলে পাওয়া যাওয়ার কথা আমাদের কি অণুর ভর। আর যতগুলো অণু ওই পদার্থের মধ্যে ছিল এটা যোগ করলে তোমার পাওয়ার কথা ওই যে পদার্থের ভর। আমার কথা কি বোঝা গেছে? দ্যাটস ইট, সহজ জিনিস। সো এখন চলো, এই যে আমার হাতের লেখা বুঝো না তাই তোমাদের লিখে দিছি। হ্যাঁ বলো কি? মানে পরমাণু যে স্বাধীন অস্তিত্ব নাই, মানে আমরা কি ওই শব্দটা ব্যবহার করব না, প্রথমেই অণুর কথা বলবো? অবশ্যই, কারণ একটা পদার্থের তো আসলে পরমাণু হয় না। তো যেমন ধরো এই যে সালফিউরিক অ্যাসিড দেখছিলে একটু আগে, তাই না? কই গেল? এই যে, কই, এই যে সালফিউরিক অ্যাসিডের কি পরমাণু হয়? আমাকে একটু বলো তো। হয় না তো। তাহলে তুমি পরমাণুর কথা বলতে পারো তোমাদের বই অনুযায়ী, সেটা হচ্ছে মৌলিক পদার্থের জন্য খাটবে। যৌগিক পদার্থ হলে তো আর খাটবে না। কিন্তু আমি যেটা বলতেছি এটা যৌগিক মৌলিক সবার ক্ষেত্রেই সত্য। আর সত্যিটা আসলে এইটাই, পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব নাই। মানে পরমাণু, ধরো হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের কতগুলো বৈশিষ্ট্য আছে না? তোমরা ক্লাস 8-এ পড়ার কথা, আমরা পড়ছিলাম আর কি। ওই যে কি জানি আগুন জ্বলতে সহযোগিতা করে, নিজেও জ্বলে, কি কি জানি ছিল আর কি। তারপরে পানির চেয়ে হালকা, অমুক তমুক কী কী প্রপার্টি আছে না। এখন তোমার কাছে যদি আমি হাইড্রোজেন গ্যাস তুলে দিই, ধরো এক বেলুন ভর্তি হাইড্রোজেন গ্যাস কিনে দিলাম, এর মধ্যে না তুমি ওই বৈশিষ্ট্যগুলো দেখতে পারবা। কারণ কি জানো এখানে কি অবস্থা আছে বলো তো? এর ভিতরে আছে হচ্ছে এইচ বন্ড এইচ, এই যে এই পুরোটা একটা অণু। আর একটা আছে এইচ বন্ড এইচ, এরকম অজস্র অণু আছে। এখন তুমি এই বেলুন থেকে গ্যাস বের করে নিয়ে তাকে তাপ দাও, তাপ দিলে দেখবা পরমাণু দুইটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ অণুর বন্ধন ভেঙে যাবে, ডিফারেন্ট পরমাণু হয়ে যাবে, সেপারেট পরমাণু হয়ে যাবে। এই অবস্থায় তুমি দেখো তো ওই হাইড্রোজেনের বৈশিষ্ট্যগুলো পাও কিনা? পাবা না। সো দ্যাটস ইট। আমরা এই জন্য বলি পরমাণুর কোনো স্বাধীন অস্তিত্ব নাই, ঠিক আছে? এই কথাটা মানতে হবে। এই কথা যদি আমাদের বইতেও না মানে কিছু করার নাই। সত্য তো সত্যই, সত্য তো আর অস্বীকার করা যায় না ভাই, এটা বিজ্ঞান পড়তেছো। ওকে, সো তাহলে দেখেন তো আপনাদের জন্য আমি কি লিখে নিয়ে আসছি। পদার্থের মধ্যে থাকবে অণু। সো তুমি প্রথমত পাবা হচ্ছে অণুর ভর, অণুকে ভাঙলে পাবা পরমাণু, তারপরে পাবা পরমাণুর ভর। পরমাণুকে ভাঙলে ওরা বলতেছে নিউক্লিয়াসের ভর পাবো। কি বিপদ এখানে! তাহলে আমাদের ইলেকট্রন গেল কোথায় বলো তো? এই যে ইলেকট্রনের ভরটাকে কেন ওরা বলে নাই? এটার ভর কেন বলে নাই? এইটার ভর প্রোটন নিউট্রনের তুলনায় খুবই নগণ্য, প্রোটন নিউট্রনের তুলনায় নগণ্য। দ্যাটস ওয়াই ওইখানে
লেখছে শুধুমাত্র নিউক্লিয়াসের ভর। আশা করি বুঝছো ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা মূলত একটা পদার্থের ভর বলতে আমি যদি এক কথায় বলে দেই নিউক্লিয়াসের ভর বুঝায়, আমি কি খুব অন্যায় করে ফেললাম? কারণ পদার্থের মধ্যে থাকে অণু, অণুর মধ্যে থাকে পরমাণু, আর পরমাণুর ভরটা আসলে আসে হচ্ছে নিউক্লিয়াসের কাছ থেকে। এখন আমাকে একটু বলো, পদার্থের ভর যে নিউক্লিয়াসের কাছ থেকেই আসে, এই কথাটা প্রথম কে বলছিল তোমাকে? বলো, কোথায় পাইছিলা? হ্যাঁ, রাদারফোর্ড বলছিল। সো এটা কিন্তু রাদারফোর্ডের আবিষ্কার, রাদারফোর্ডের আবিষ্কার। দ্যাটস ইট। ওকে, স্যার। হ্যাঁ বলো। গণনা করতে পারছিল তা জানি না, কি করতেছ আল্লাহ জানে। না মনে হয়, আমার মনে নাই বা জানা নাই। বেসিক্যালি আমি প্রশ্নটাই ঠিকমতো বুঝি নাই। চলো, এখন ঘটনা হচ্ছে ভর সংখ্যাকে কেন ভর সংখ্যা বলে। খেয়াল করে দেখো, পরমাণুর প্রতীক লেখার একটা সিস্টেম আমরা শিখছিলাম, যে এক্স যদি হয় পরমাণুটার প্রতীক। আলোচনা হয়েছিল না এটা তোমাদের সাথে নাকি অধ্যায়ের শুরুর দিকে? সেখানে আমরা জেডটাকে কি বলছিলাম বলেন তো? জেডটাকে কি বলছিলাম? এটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। জেডটাকে আমরা কি বলে রাখতেছিলাম? এটাকে কি বলে রাখতেছিলাম? ভর সংখ্যা। এর আর একটা নাম জানো কি ছিল? নিউক্লিয়ন সংখ্যা। সো এখন কথা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা কথাটা বলার তো একটা লজিক আছে। নিউক্লিয়াসের অধিবাসী যারা, সেটা সংখ্যা কত? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল। দ্যাটস আমরা বলতেছিলাম নিউক্লিয়ন সংখ্যা বুঝছি, বাট এটাকে আমরা ভর সংখ্যা কেন বলতেছিলাম? এই প্রশ্নটা তো মনে জাগা উচিত। কেন বলতেছিলাম এবার আপনারা বলেন, বলতে পারার কথা। মেইনলি একটা পদার্থের বা পরমাণুর ভর মূলত তার নিউক্লিয়াসের কারণেই সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের যে উপাদান সংখ্যা, যতগুলো প্রোটন আর নিউট্রন থাকে, সেই সংখ্যার যোগফলকে তো আমি ভর সংখ্যা বলতেই পারি না? দ্যাটস ইট। সো ভর সংখ্যা বলার কারণটা হচ্ছে এটা। আমাকে একটু মনে করে বলো, এই সিটা কি ছিল? সিটা কি যেন ছিল? চার্জ ছিল, চার্জ বা আধান। যে ক্ষেত্রে করতে হবে কি, সংখ্যাটা লেখার পরে প্লাস মাইনাস লিখতে হবে। আর এখানে এনটা কি ছিল বলেন, মনে পড়ে না? প্রতিটা অণুতে পরমাণুর সংখ্যা, প্রতিটি অণুতে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল। এরপরে চলো, তাহলে এবার আর একটা নতুন টপিকে ঢুকতে হবে আমাদের, সেটা হচ্ছে তুলনা করা শিখতে হবে। তুলনা শব্দটা আমি যখন ছোটবেলায় শুনতাম তখন আমার চোখের মধ্যে তুলা ভাসতো, যে তুলনা, তুলা ভাসতো আর কি, তুলনা। সো তুলনা করে কিভাবে একটু আমরা জেনে নেই। ধরো তোমাদের ক্লাসে যে কয়জন আছো, এক একজনের ভর তো এক এক রকম, তাই না? সো আমি একটা এক্সাম্পল দিই। ধরো 3 জন আছো তোমরা, সেই 3 জনের একজনের নাম আবুল, একজন বাবুল, একজন কাবুল। আবুলের ভর হচ্ছে 5 কেজি, বাবুলের ভর হচ্ছে 15 কেজি, আর কাবুলের ভর হচ্ছে 50 কেজি। আমাকে একটু বলো, এই 3 জনের যে এক একজনের এক এক রকম ভর, আমি যদি এদের যে কোনো একজনের সাপেক্ষে বাকিদেরকে মাপতে চাই, এটা কি সম্ভব? আমার কথাটা মনে হয় বোঝো নাই। ধরো আমার হাতে কয়েক ধরনের জিনিস আছে, এসির রিমোট আছে, ক্যালকুলেটর আছে, আবার স্মার্ট বোর্ডের রিমোট আছে, এই 3টা জিনিস। সো এদের তো অ্যাকচুয়াল ভর আছে, এটা তো মাপা যায়। এটা ধরো যে 135 গ্রাম হয়েছে, কথার কথা আর কি। এটা হয়েছে 120 গ্রাম, এটা হয়েছে 50 গ্রাম, কথার কথা। সো এখন এই 3 জনের ভরকে আমি ওই গ্রামের সাপেক্ষে মাপবো না, ওইটা কিন্তু আমি গ্রামের সাপেক্ষে মাপতেছি, গ্রাম এককের সাপেক্ষে। আমি যদি এই 3 জনকে মাপতে চাই এদেরই মধ্যেকার একজনের সাপেক্ষে, এদেরই মধ্যেকার একজনকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে তার সাপেক্ষে মাপতে চাই, তাহলে করা যাবে না? আচ্ছা, সো এখন কথা হচ্ছে এই 3 জনের মধ্যেকার কাকে স্ট্যান্ডার্ড হিসাবে নিয়ে বাকিদেরকে মাপলে ভালো হয় বলো তো? কাকে স্ট্যান্ডার্ড হিসাবে? আবুল। আচ্ছা, তোমাদের কাছে মনে হচ্ছে আবুলকে নিতে হবে। তার আগে আমাকে একটু বলো, যাকে স্ট্যান্ডার্ড হিসাবে নিব, মানে যার সাপেক্ষে পরিমাপ করব, তাকে দিয়ে কি করতে হয় জানো? এই কথাটা কি বলছিলাম আগে কখনো তোমাদেরকে? ও, তাহলে তো তোমরা পারো। তাও কথাটা আমি একটু লিখে রাখি। যার সাপেক্ষে পরিমাপ করা হয় তাকে দিয়ে ভাগ করতে হয়। এখন মাঝে মধ্যে বড় হয়ে তোমরা দেখবা যে তাকে মাঝে মধ্যে মাইনাসও করে, বিয়োগ করে। ওটা একই কথা আর কি, আলটিমেটলি বিয়োগ ভাগ এক প্রকার, বিয়োগ তো বোঝো।
মানে এটা কি তোমরা জানো গুণ এক প্রকার যোগ, ভাগ এক প্রকার বিয়োগ, এটা বোঝো? মানে কন্টিনিউয়াসলি করতে থাকি যেটা আমরা রিপিটেটিভলি ওই জিনিসটাকে ইন শর্টে আনার জন্য ম্যাথমেটিশিয়ানরা নতুন একটা সিম্বল বানাইছে, একটা অপারেশন বানাইছে, তার নাম হচ্ছে ভাগ আর গুণ, ওটা আলটিমেটলি যোগ আর বিয়োগ। ওকে, সো এই কথাটা একটু মাথায় রাখতে হবে, যার সাপেক্ষে হিসাব করব তাকে দিয়ে আমরা ভাগ করব। কথাটার মানে কি দেখো, তুমি যদি জানতে চাও যে বি এর ভর কত এ এর সাপেক্ষে, আবুলের সাপেক্ষে, তাহলে কত হয়ে যাবে বলুন তো আমাকে একটু? কেন 3 হইল? কারণ তুমি আসলে মনে মনে ওই কাজটা করে ফেলছো, অজান্তেই, মনের অজান্তেই 15কে ভাগ করে ফেলছো হচ্ছে 5 দিয়ে। কেন 5 দিয়ে ভাগ করছো? ওই 5 ভর যার ছিল তার সাপেক্ষে আসলে মাপতেছো তুমি। তাহলে এটা চলে আসে কত? 3। এখন আমাকে একটু বলো তো এই 3-এর একক কি হবে? কেন? এই 3টাকে কি বলে জানো নাকি? এই যে 3টা পাইলে এটাকে কি বলে? এটা কি বাবুলের ভর না নাকি? এটা কি বাবুলের? এটা হচ্ছে এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক ভর। আপেক্ষিক ভর, তাহলে আপেক্ষিক ভর যদি আমরা বলি বা আপেক্ষিক উচ্চতা বা আপেক্ষিক যে কোনো কিছু এরকম কারো একজনের সাপেক্ষে যখন বের করি, আমরা ভাগ করে বের করি, তখন তার কোনো আসলে একক থাকে না। এই ব্যাপারটা কি বুঝতে পারছো তো ক্লিয়ারলি, যে এখানে কেন একক নাই? উপরেও কিন্তু 15 কেজি ছিল, নিচেও 5 কেজি ছিল, কেজি কেজি কাটাকাটি। সো বেসিক্যালি এটা নির্দেশ করতেছে যে বাবুল আসলে আবুলের তুলনায় 3 গুণ ভারী। এটা আসলে কত গুণ সেটা বোঝায়, কারণ তুমি ভাগ করছো। কেউ বোঝে না? আচ্ছা, তাহলে এবার আমাকে একটু বলেন তো এর কি অবস্থা হবে এই চান্দুর, বলো। এটা 10 আসবে। কেন 10 আসবে? 50কে ভাগ করে দিচ্ছি 5 দিয়ে, তাহলে এটা চলে আসে হচ্ছে 10। তাহলে এই 10টাকে আমরা কি বলবো? এটা হচ্ছে মূলত আবুলের সাপেক্ষে, এই যে আবুলের সাপেক্ষে কার? কাবুলের আপেক্ষিক ভর। এবং এইটারও কোনো একক থাকবে না। কেন একক নাই? ওই একই কারণে। ওকে, এবার একটা কঠিন প্রশ্ন করি, তোমরা একটু আমাকে বলো তো বাবারা, যে আবুলের সাপেক্ষে আবুলের নিজের ভর কত হবে? 1 হবে। তার মানে যার সাপেক্ষে তুমি পরিমাপ করতেছো, তুমি কি বুঝতেছো মনে মনে আসলে তাকে 1 ধরে নিয়েই কাজ করা হচ্ছে? এটা কেন 1 আসে? এটা 5/5 বেসিক্যালি 1 আসে। তার মানে এটা হচ্ছে আবুলের সাপেক্ষে আবুলের নিজের আপেক্ষিক ভর। দ্যাটস ইট, সহজ জিনিস। ওকে, সো তাহলে আবারও বলতেছি কথাটা, যার সাপেক্ষে বাইর করতেছো তাকে আসলে একক ধরে নিয়ে, তাকে একক পরিমাণ ধরে নিয়ে বাকিদেরকে আমরা পরিমাপ করতেছি। দ্যাটস হোয়াট ই কল আপেক্ষিক হিসাব। সো এটা মনে রাখতে হবে। এখন এটা মনে রেখে আমাদের কি লাভ হইল? সেই লাভটা হচ্ছে কি হইলো দেখো, চলো। এই যে কথাটা, যার সাপেক্ষে তুলনা করা হয় তাকে দিয়ে ভাগ করা হয়। আরও একটা কথা জেনে রাখো, সেটা হচ্ছে যার সাপেক্ষে তুলনা করা হয় তাকে কত ধরে নেই আমরা? একক ধরে হিসাব করা হয়। তবে একটু ঝামেলা আছে, যখন আমরা বিয়োগ করে ওই যে আপেক্ষিক হিসাবটা করি, আপেক্ষিক হিসাব মাঝে মধ্যে আমরা বিয়োগ করে করব, বড় হয়ে দেখবা, তখন আসলে 1 ধরা হয় না, তখন আসলে অন্য আর একটা জিনিস ধরা হয়। ওটা বড় হয়ে শিখো, এখন আর বলতেছি না আমি। ওকে, সো এই আর কি মাথায় রাখবো। এবার চলো, পরমাণুর ভর মাপার কথা ছিল। হাইড্রোজেনের ভর, নাইট্রোজেনের ভর, কার্বনের ভর, এক একজনের ভর এক এক রকম হবে। সো এই ভরটা পরিমাপের জন্য আমরা একটা কাজ করতে পারতাম। নর্মালি আমাদের যে গ্রাম একক আছে বা কেজি একক, সেটা দিয়ে মাপতে পারতাম। ঝামেলা হইতো, ঝামেলাটা হইতো কি, একটা পরমাণু তো এক্সট্রিমলি টাইনি, ভয়াবহ রকমের ছোট, এত ছোট, সেটাকে যদি গ্রাম দিয়ে মাপি অনেক ছোট একটা নাম্বার আসবে, কারণ গ্রাম জিনিসটা অনেক বড়। তোমরা কি বুঝেছো? তাহলে কি করা যায়? তখন একটা বুদ্ধি বাইর করা হলো, বিজ্ঞানীরা বাইর করলো যে পরমাণুদেরকে ওদেরই মধ্যেকার একজন দিয়ে মাপতে হবে, তাইলে জিনিসটা সুন্দর আসবে। আইডিয়াটা বুঝছো? এই যে তুমি টেনশন করতেছিলা যে পরমাণুর ভরকে কিসের সাপেক্ষে মাপি, হ্যাঁ কেন, জিনিসটা তো এক্সট্রিমলি টাইনি। তখন বুদ্ধিটা কি পাওয়া গেল, ওই পরমাণুদেরকে পরমাণুর মধ্যেকারই একজনকে দিয়ে মাপবো। তাহলে বলো তো কোন পরমাণুটার সাপেক্ষে মাপলে সবচেয়ে ভালো হবে? তুমি এখানে আবুলকে কেন নিছিলে এটা একটু চিন্তা করো, তাইলে উত্তর পেয়ে যাবে। এখানে আবুলকে নেওয়ার কারণটা কি ছিল তোমার মনের মধ্যে? কি সবচেয়ে পিচ্চি ছিল, সবচেয়ে হালকা ছিল, বুঝিস নাই? বাংলায় কথা কয়, ইংরেজি কইতেছে। সবচেয়ে সর্বনিম্ন ঘোড়ার ডিম ছিল, বাংলায় কইলে এরকম দাঁড়ায় যে ওরা সবচেয়ে হালকা পাতলা, ওর সাপেক্ষে মাপলে
বাকিগুলা সুন্দর লাগবে দেখতে। তুমি চিন্তা করো তো, তুমি যদি কাবুলের সাপেক্ষে মাপতে তাহলে বাকিগুলা কি আসতো বলেন তো? দশমিক চলে আসতো না, ফ্র্যাকশন চলে আসতো, ভগ্নাংশ। সো ওই ঝামেলা এড়ানোর জন্য আমরা করছি কি, সবচেয়ে পিচ্চিটারে নিছি, পাতলাটাকে নিছি। যেমন ধরো এই যে আমার কাছে এই রিমোটটার ওয়েট ছিল ধরো ফোর্সে 50 গ্রাম, আর এটা ছিল ধরো 150 গ্রাম ধরো আর কি। তাহলে এইটার সাপেক্ষে যদি আমি মাপি, পাতলাটার সাপেক্ষে, তাহলে কী হবে, এই ভোটকা যেটা, এই ভোটকাটার ভর কত আসবে? 3 একক আসবে। কত সুন্দর একটা মান। কিন্তু যদি এর সাপেক্ষে মাপতে যাও তাহলে এ তো আসবে হচ্ছে কত, 1/3, 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তাই না? ঝামেলা হয়ে যাবে। সো এই জন্য সবচেয়ে চালাকি বুদ্ধি যেটা বিজ্ঞানীরা খুঁজে বের করলো, পরমাণুদের মধ্যে সবচেয়ে পাতলা যে আছে সে পাতলাটারে খুঁজে নিয়ে আসো। এখন বলো পরমাণুদের মধ্যে সবচেয়ে পাতলা কে, সবচেয়ে হালকা কে? পরমাণুর মধ্যে ইলেকট্রন। আরে ভাই পরমাণুদের মধ্যে আরো হালকা আছে। সবচেয়ে হালকা পরমাণুর নাম কি? আচ্ছা আমাকে বলো, পরমাণুর ভর আসে কোত্থেকে? তার নিউক্লিয়াসের কাছ থেকে না? তো নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে আমাকে একটু বলেন তো। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন, ঠিক কিনা? এখন এই প্রতিটা প্রোটনের ভর, ম্যাস অফ ইচ প্রোটন আর ম্যাস অফ ইচ নিউট্রন, এই দুইটার মধ্যে সম্পর্কটা আবার কি আপনাদের কি মনে আছে? দুইটা প্রায় সমান, দুইটার ভরই। যদি দুইটার ভর প্রায় সমান হয় তাহলে একটা জিনিস একটু বোঝো, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। সবচেয়ে হালকা পাতলা নিউক্লিয়াসটার নাম কি? কোন পরমাণুর নিউক্লিয়াস সবচেয়ে পাতলা হালকা? ওর চেয়ে হালকা সম্ভব না, বলেন তো। হাইড্রোজেন। হ্যাঁ, ইভেন এত হালকা ওর মধ্যে নিউট্রনও নাই, শুধু আছে একটা প্রোটন। আর বাইরে কি আছে? বাইরে তো ভাই থাকে সবার, তাই আছে। বাইরে কি আছে? ইলেকট্রন আছে। ওই ইলেকট্রন কে দেখে? ওটা তো কোনো ব্যাপার না। তাহলে এই যে তোমার হাইড্রোজেন পরমাণু, এটাকে ঠিকমতো লেখে কিভাবে জানো? এই নর্মাল যে হাইড্রোজেনটা আমাদের অর্থাৎ যে হাইড্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি প্রকৃতিতে, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে দেখছি আমরা, মানে প্রকৃতিতে 3টা পাওয়া যায়, টোটালি 7টা আইসোটোপ আছে। সো এইটা হচ্ছে সবচেয়ে ছোট আইসোটোপটা। এটাকে কিভাবে লেখে আমাকে একটু বলেন তো। এটাকে প্রপারলি লিখবো কিভাবে আমরা? এইচ লিখলে কিন্তু বোঝা যাবে না এখন, কারণ এখন আমরা নিউক্লিয়ার লেভেলে কথা বলতেছি, তো ঠিকমতো নিউক্লিয়াসকে মেনশন করতে হবে। বলো এবার এইচ লেখার পরে বাম পাশে কি লিখবো নিচে বলেন? কেন লিখছো? এটা হচ্ছে প্রোটন সংখ্যা লিখছো। বাম পাশে উপরে এবার কি লেখা লাগবে? ভর সংখ্যা। ভর সংখ্যা কত এটার? এইটা যদি লেখো, এর চেয়ে হালকা কোনো পরমাণু সম্ভব না। আমার কথা কি বুঝছো? এর চেয়ে হালকা যদি হয় সে আর পরমাণু থাকবে না, সে অন্য কিছু হয়ে যাবে। সো এই যে সবচেয়ে হালকা ভদ্রলোক, তুমি ওইখানে যেমন আবুল বাবুল কাবুলের এক্সাম্পলে সবচেয়ে হালকা যে আবুল ছিল তাকে নিয়ে হিসাব করতেছিলা, তার সাপেক্ষে হিসাব করতেছিলা। বিজ্ঞানীরা এই ব্রিলিয়েন্ট আইডিয়াটা বের করছে যে পরমাণুদের মধ্যে সবচেয়ে পাতলাকে এই বস্তু প্রোটিয়াম, মনে আছে এই পরমাণুটার নাম কি? প্রোটিয়াম বলছিলাম। সো এর সাপেক্ষে বাকি সবাইকে আসলে মাপা শুরু করছিল। দ্যাটস দ্য থিং। আপনারা মনে হয় বোঝেন নাই আমার কথা। এইটাকে আমরা বলবো হচ্ছে পরমাণুর ভর মাপার কি জানো? বাটখারা। ইংরেজিতে বলে ওয়েট, ওয়েইং স্কেলের ওয়েট। এর সাপেক্ষে বাকি সবাইকে মাপবো, এবং এটা মাপতে গেলে আরও একটা মজা হবে। সেই মজাটা কি দেখো, কোনো একটা পরমাণু আছে ধরো এইরকম, তার নিউক্লিয়াসে আছে হচ্ছে কথার কথা 7টা প্রোটন আর কথা হচ্ছে 8টা নিউট্রন। ধরো কোনো একজন আছে, কে আছে জানার দরকার নেই, বলেন তো এটা কে? এটা কোন পরমাণু? হাইড্রোজেন? নাইট্রোজেন, রাইট। এখন এই নাইট্রোজেনের এই পরমাণুটা ওর তুলনায় যে কত গুণ ভারী, এটা আমি বের করতে পারবো না, বলেন তো কত গুণ ভারী হবে এটা, এই ভোটকাটা ওর তুলনায়? 15 গুণ ভারী হবে। কেন বোঝো নাই? প্রত্যেকটা প্রোটনের ভর যা, প্রত্যেকটা নিউট্রনের ভর তো খুবই কাছাকাছি, একই একই ধরে নিয়ে আমরা কাজ করি। কেউ বোঝা না আমার কথা? এই গরুটা জিম নাকি জানো নাম, জুবায়ের, যে বোঝা নাই সে আর কথা কইতেছে না। বাবারে নামে খালি আলাদা, প্রোটন আর নিউট্রন ভরের দিক দিয়ে তো দুইজনে একই, খুবই কাছাকাছি, ভয়াবহ লেভেলের কাছাকাছি। তাহলে ওইটার সাপেক্ষে যদি তুমি মাপো, ওইটার ভর আসবে তো 1, যার সাপেক্ষে মাপি তাকে আমরা 1 ধরে নেই। তাহলে এর ভর কত আসবে? এর ভর আসবে 15। আমাকে একটু বলেন তো, যদি আর একটা পরমাণু আমি আঁকি, ধরো এটা, যার ভিতরে আছে, আরে কি বিপদ, আরে যন্ত্রণা। ধরো এর ভিতরে আছে হচ্ছে 8টা প্রোটন আর 8টা নিউট্রন। আমাকে এবার একটু বলেন এই বস্তুর ভর কত আসবে? 16। কারণ এই প্রোটন আর নিউট্রনের ভর তো একই। তোমরা কি বুঝছো বিজ্ঞানীদের ব্রিলিয়ান্ট আইডিয়াটা কেমনে কাজ করতেছে? কত সুন্দর হয়ে গেছে, হিসাব নিকাশ কত সহজ। তোমার আসলে বাস্তবে কিন্তু বাটখারায় তুলে তুলে ভর মাপা লাগতেছে না,
তোমার যদি শুধু জানা থাকে যে ওর মধ্যে প্রোটন কটা নিউট্রন কটা, তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা ওর ভর কত হবে। ভর বলতে এটা কিন্তু আসল ভর হবে না, এটা কি ভর হবে? দ্যাটস ইট। আইডিয়াটা বুঝছো? সামনে আগাবো নাকি? ওকে, সো এইটা একটু মাথায় রাখা লাগবে যে হাইড্রোজেন 1 যেটা, এইটা আসলে আমাদের পরমাণুর ভর মাপার বাটখারা। ঠিক আছে, দ্যাট সলভস অল ইউর প্রবলেম। যে কি বাটখারা ছিল না, যন্ত্র না তো? হাই হাই, আর এক বলো দেখো যন্ত্র। এরি তোমরা বিভিন্ন মুদির দোকানে যাও নাই? মুদির দোকানে ওই যে তোমার ইয়া করে যে কি বলো এটাকে, পাল্লার উপরে কেমনে বোঝায়, বাটখারা বলে যে 2 কেজির একটা লোহার আকাই যেটা থাকে লম্বা করে, সেটা দিয়ে দিক দিক বুঝাই। এটা ধরো একটা পাল্লা, দাড়ি পাল্লা, এক পাশে তো চাইল ডাইল উঠায়, আর এক পাশে ধরো তুমি 2 কেজি চাল কিনতে গেছো, তো 2 কেজি ভরের একটা লোহার বস্তু উঠায় দেয় না, ওইটাকে বলে বাটখারা। অশিক্ষিত। এ বাটখারা শব্দটা শুনোছি নাই কোনোদিন তোরা? হায় হায়, দোকানে যাস না মনে হয়। এ জেনজি ধ্বংস হয়ে গেছে রে, দোকানে যায় না। এই দোকানে না গেলে এই বয়সে কবে যাবি? এখন তো আম্মুর খালি তাড়া খায়, তোর খালি দোকানেই বসে থাকার কথা, দোকানদারি পুরো পারার কথা। ওকে, এখন একটা জিনিস শোনো, একটা ইন্টারেস্টিং আইডিয়া, সেটা হচ্ছে দেখো পরমাণুগুলোর চেহারা আসলে এরকম হয়। এটা আমি আসলে নিউক্লিয়াসের ছবি আঁকছি, বুঝছো? এইটা হচ্ছে ধরো দুনিয়ার সবচেয়ে পাতলা পরমাণু নিউক্লিয়াসটা, তার মধ্যে কি আছে? প্রোটন আছে, আর কিচ্ছু নাই। আর একটা পরমাণু পাওয়া গেল, তার মধ্যে কি আছে? এইরকম বস্তু আছে। মানে কি নিউক্লিয়াসে সব একই জিনিসই থাকে, শুধু ওই সংখ্যাটা কারো বেশি কারো কম। এই বস্তুটাই না বারবার রিপিট হইতে থাকে, এবং সেই রিপিটেশনটা খুবই মজার ব্যাপার, রিপিটেশনটা সব পূর্ণ সংখ্যায়, মানে ভগ্নাংশ নাই। বোঝা না? মানে যে প্রোটন আর নিউট্রনটা রিপিট হচ্ছে বারবার, সেই জিনিসটার সংখ্যাটা না পূর্ণ সংখ্যায়। অর্থাৎ যে বস্তুটা নিয়ে কথা বলতেছো সেই বস্তুটা কারোর মধ্যে হয়তো বা এর 3 গুণ থাকে, নাইলে 4 গুণ থাকে, নাইলে 5 গুণ থাকে, 10 গুণ থাকুক, 100 গুণ থাকুক, যা আছে ওটা কখনোই ফ্র্যাকশন পাওয়া যায় না। তাহলে এই বস্তুটার সাপেক্ষে যদি আমরা মাপি, তাহলে আমাকে একটু বলেন তো কোনো মৌলের পারমাণবিক ভর আসলে যেটা ওই যে তুলনা করার পরে আপেক্ষিক ভর যেটা আমরা পাবো, সেটা কি কখনো ফ্র্যাকশন আসার কথা? কখনোই আসবে না, কখনোই আসবে না। এটা একটা মজার ব্যাপার আর কি, এটা একটু জেনে রাখলাম আমরা। আচ্ছা, সো এই যে ধরো এই যে আমার কাছে একটা জিনিস আছে, এইটা হচ্ছে আমাদের ওই যে মলিকুলার মডেল বানানোর ওই হাত ঠ্যাং আর কি, মানে বুঝো নাই মনে হয়, তোমরা দেখতে পাচ্ছ না। মানে এই যে মলিকুলার যে মডেলগুলো দিয়ে বড় ভাইদের ক্লাসে দেখাই, তোমাদেরও দেখাবো কয়েকদিন পরে। সো এইটার এই যে কানেক্টিং যে পাইপগুলা, এটা হচ্ছে সেটা, বুঝছো তো? এর মধ্যে এই যে সব একসাথে আছে। এখন কোনো একটা প্যাকেটের মধ্যে এই বস্তুটাই বারবার রিপিট হয়, এই পাইপগুলোই বারবার রিপিট হয়। কোনো জায়গায় একটা আছে, কোনো জায়গায় 2টা আছে, কোনো জায়গায় 3টা আছে, কোনো জায়গায় 10টা 5টা, কিন্তু কোথাও না এমন নাই যে একটার অর্ধেক ভাঙা আছে। তাহলে কী হবে? এইটার সাপেক্ষে যদি আমি মাপি, তাহলে সবসময়ই আপেক্ষিক ভরগুলো আমি কি পাবো? হোল নাম্বার পাবো, বাংলায় কি বলে? পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, সো দ্যাটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া। ওকে, সো এবার চলেন ধরেন আপনি যে রিমোটটা দেখাইছিলেন, দুইটা রিমোট, ওইটার, হ্যাঁ ধরেন এইটার ভর 50 কেজি, আর ওইটার ভর ধরেন এখন একটা হলো যে ওইটা দিয়ে আপেক্ষিক ভর মাপতে পারে 10 মিনিট চলে আসে, তাহলে আমরা আচ্ছা, ভালো কথা বলছো। এইটার ভর ধরো 50 কেজি, আর এইটার ভর 120 কেজি, তখন তো ফ্র্যাকশন আসবে। এটা আসে না কেন শুনবা? এই রিমোটটার চেহারাটা দেখো, ভালো কথা বলছো, এটা দিয়ে দেখাইলে আল্লাহ বাঁচাই দিছে, আমি বেঁচে যাব। এর ভিতরে টোটাল ভরটা আসলে এই বস্তুটার, এর নিউক্লিয়াসের। এটা কি বুঝছেন তো? ওর ব্যাটারি, যেটার কারণে এর ভরটা সৃষ্টি হয়েছে, তার কারণটা হচ্ছে এই বস্তুটা, ধরে নাও নিউক্লিয়াস। আচ্ছা, এবার এইটারও যে ভর সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে ওর নিউক্লিয়াস, এর নিউক্লিয়াস। এর নিউক্লিয়াস যখন তুমি খুলবা, ওই বস্তুরই না কয়টা পাইছো বন্ধু? এইটার কথাই বলতেছিলাম, যে বস্তুটার কারণে এই পুরা জিনিসের ভরটা সৃষ্টি হচ্ছে, সেই বস্তুটা না বারবার পূর্ণ সংখ্যায় রিপিট হচ্ছে। মানে কারোর মধ্যে একটা, কারোর মধ্যে 2টা, কারোর মধ্যে 3টা, কারোর মধ্যে 4টা, দ্যাটস ইট। ওই প্রোটন আর নিউট্রন যার কারণে ভর সৃষ্টি হচ্ছিল, ওই প্রোটন আর নিউট্রন কারোর মধ্যে ফ্র্যাকশন অ্যামাউন্টে নাই। দ্যাটস ওয়াই কখনো ভগ্নাংশ আমরা পাবো না। বোঝা না? বুঝছিস কি বাবা?
এই বাটনগুলোর কারণে তো ভর সৃষ্টি হয় না, এই ডিসপ্লের কারণে ভর সৃষ্টি হয় না, এই খোলসের কারণে ভর সৃষ্টি হয় না, ভরটা সৃষ্টি হয় এই ব্যাটারিগুলোর কারণে। এই ব্যাটারিটা কারোর মধ্যে যদি মানে প্রথম যে সবচেয়ে বাচ্চার রিমোটটা আছে তার মধ্যে এক পিস থাকে ব্যাটারি, চোখে দেখলাম তো। আরেকটু বড় যে আছে তার মধ্যে 2টা থাকে, তার আরেকটু বড় হইলে 3টা থাকে। এই ব্যাটারির সংখ্যা কখনোই 3.5টা ব্যাটারি থাকে না, 4.5টা ব্যাটারি থাকে না। তাহলে কারোর ভর তো আসলে, কারোর আপেক্ষিক ভর তো আসলে ফ্র্যাকশন আসার কোনো চান্সই নাই। কিন্তু ভাই একটার ভর যদি 50 আরেকটার ভর যদি 120 হয়, আর একটার ভর 120 হওয়ার তো কোনো চান্সই নাই। ওই যে প্রথমেই তো বললাম আমি, এইটা যে আমি ধরে নিচ্ছি যে যদি হয়, হবেটা কিভাবে? ভরটা হচ্ছিল কেন? ব্যাটারির কারণে না। জি ভাইয়া বুঝছি এখন। ব্যাটারির ভর যদি 50 গ্রাম হয় তাহলে পুরো রিমোটটার ভর আমার 50 গ্রাম। এখন এই ব্যাটারির সংখ্যা যেহেতু বারবার মাল্টিপ্লাই হচ্ছে পূর্ণ সংখ্যায়, তাহলে তো রিমোটের ভরও তো পূর্ণ সংখ্যায় মাল্টিপ্লাই হবে। 100 150 200 এরকম। এইভাবে করেই যাবে, আর কোনো অপশনই নাই। তোমরা এখনো বোঝো নাই আমার কথা? পরমাণু ব্যতীত ধরেন অন্য কোনো বস্তুর ক্ষেত্রে যদি হ্যাঁ হ্যাঁ, তা তো হইতেই পারে, ওই ওই ক্ষেত্রে তো হবে, ওটা তো আমার কিছু করার নাই। আমরা কথা বলতেছি পরমাণুর ভর নিয়ে, তারপরে আণবিক ভরে যাব। বুঝেছেন? জি বুঝছি। এক চান্দু বুঝছে, মূল যার প্রশ্ন ছিল সেই বোঝা নাই এখনো। বুঝতে পারি। ওকে, এবার চলো তাহলে আমরা কার সাপেক্ষে মাপবো দেখো তো। আপেক্ষিক পারমাণবিক ভরের যে স্ট্যান্ডার্ড, আপেক্ষিক কেন বলতেছি? কারো একজনের সাপেক্ষে মাপবো। পারমাণবিক ভর কেন বলতেছি? যে পরমাণুগুলোর অ্যাকচুয়াল ভর না, কিন্তু এটা হচ্ছে পরমাণুগুলোকে তাদের মধ্যে সবচেয়ে পিচ্চি একটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে তার সাপেক্ষে মাপতেছি, ওইটাকে আমরা কি বলি? আপেক্ষিক পারমাণবিক ভর। সেই ভরের স্ট্যান্ডার্ড কি হবে? স্ট্যান্ডার্ড মানে বুঝছো তো, যার সাপেক্ষে মাপতেছো। স্ট্যান্ডার্ড শব্দটা বুঝছো? জি মানে তুমি 1 কেজি যে ডাইল কিনতে গেছো দোকানে বা চাল কিনতে গেছো, ওই সময় যে বাটখারাটার সাপেক্ষে তুলনা করে মাপতেছে ওইটাকে আমরা বলতেছি ভরের স্ট্যান্ডার্ড। ওর সাপেক্ষে সব মাপে। আধা কেজি কিনবা, তাহলে ওই স্ট্যান্ডার্ড যে ভরটা ছিল তার অর্ধেক পরিমাণে মেপে তোমারে দিবে। বুঝছেন কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ, এটাই ব্যবহার করা হবে বুঝি নাই। প্রত্যেক ক্ষেত্রে ওই একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে মাপামাপি করবো আর কি, ঠিক আছে? ওকে, সো এখন সেই জিনিসটা কে হবে? বুঝতেই পারতেছো, আমাদের এই যে নিউক্লিয়াসে একটা প্রোটন, যার এই মৌলটাকে আমরা কি বলবো? সাধারণ হাইড্রোজেন। যার আর একটা নাম কি বলেন তো? কি যেন বলে, এই নামটা কেউ কেন জানি মনে রাখতে পারে না। প্রোটিয়াম। প্রোটন না রে বাবা, প্রোটিয়াম। প্রোটিয়াম, হ্যাঁ, এটাকে আমরা বলি প্রোটিয়াম, PROTIUM, প্রোটিয়াম। ওকে, তার প্রতীকটা কি হবে? তার প্রতীকটা হবে হচ্ছে H লিখে বাম পাশে লেখা লাগবে 1, বাম পাশে উপরেও লেখা লাগবে 1, কারণ তার প্রোটন সংখ্যা একটা, ভর সংখ্যাও এক, কোনো নিউট্রন নাই। আচ্ছা, এই যে তোমাদের মাথায় এটা কেন এতক্ষণ মাথায় আসে নাই? ওকে, তাহলে একবার একটু দেখেন তো, পরমাণুর যে আপেক্ষিক ভর, যেটাকে আমরা কি নামে ডাকতেছি? এটাকে আমরা ডাকবো হচ্ছে এই নামে, আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর নামে ডাকবো। তো এটা বের করার সূত্রটা কি হবে? গাণিতিক সূত্র কি হবে? যে পরমাণুর তুমি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাচ্ছ, তার একটা পরমাণুর প্রকৃত ভর উপরে বসাই দিবা, আর নিচে বসাবা কি? যেটাকে স্ট্যান্ডার্ড হিসাবে নিছো, সেই স্ট্যান্ডার্ড ভরটা কোথায় যাবে? নিচে যাবে। মনে পড়ছে আপনাদের? এই যে আবুল বাবুল কাবুলের ভর যে আমরা বাইর করতেছিলাম, প্রকৃত ভর উপরে ছিল, যার আপেক্ষিক ভর বাইর করব তার প্রকৃত ভরটা উপরে, আর নিচে কি থাকবে? যার সাপেক্ষে স্ট্যান্ডার্ড হিসাবে বাইর করতেছি। বুঝছো তো? সবাই সবাই বুঝছো? জি ভাইয়া। জিনা মানে কেউ কি জিনা বললা? আমি বুঝি নাই। না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এখন চলো, এটা হচ্ছে কার বাচ্চা কান্দে, এটা হচ্ছে মূল সূত্র। এবার আসো, তাহলে এবার বলো, আমি যে আবুলের সাপেক্ষে ভর মাপতেছিলাম, আবুল বাবুল কাবুলের, আমার কি সারা জীবন আবুলের সাপেক্ষে মাপা লাগবে, নাকি আমি মাঝে মধ্যে চেঞ্জও করতে পারি? ধরো আমি এই রিমোটটার সাপেক্ষে মাপতেছিলাম, আমার মন খারাপ যে এই রিমোটটা সবসময় পাওয়া যায় না, এত চিকন রিমোট, সবার বাসায় তো আর স্মার্ট বোর্ড নাই, কারো বাসায় তো এই জিনিস তেমন একটা থাকে না, তাহলে আমি চেঞ্জ করতে পারি না যে এখন থেকে আমি এর সাপেক্ষে মাপবো? পারি নাকি পারি না? পারি। তাহলে এটা করলে কিন্তু আবার একটা ঝামেলা হবে। কি ঝামেলা বুঝছো? ধরো এর সাপেক্ষে, এই চিকন রিমোটটার সাপেক্ষে যখন আমি ক্যালকুলেটরের ভর মাপতেছিলাম, কথার কথা, এর সাপেক্ষে ওর ভর আসছিল হচ্ছে 5। তার মানে কি এই পিচ্চিটার সাপেক্ষে এই ভারীটা হচ্ছে 5 গুণ ভারী। বোঝা গেছে? আচ্ছা, এখন তুমি যদি আবার এইটার সাপেক্ষে মাপা শুরু করো, এই যে সাদা রিমোটটার সাপেক্ষে, তখন আবার কি এই ক্যালকুলেটরের ভরটা চেঞ্জ হয়ে যাবে না? দ্যাটস এ প্রবলেম। এটা মাথায় রেখো, কিন্তু দেখা যাক কি হয়। সো এখন শোনো, এরকম একটা ঝামেলা একবার হয়েছিল, সেই ঝামেলার জন্য ইতিহাস জানা লাগবে আমাদের।
সেই ইতিহাসটা প্রথম কথা হচ্ছে কি, প্রথমে বিজ্ঞানীরা একটা স্কেল অনুযায়ী, একটা সার্টেন স্ট্যান্ডার্ড অনুযায়ী মাপা শুরু করছিল, সেটাকে আমরা বলি H1 স্কেল। এগুলো তোমাদের বইতে নাই, বাট কথাগুলো একটু শুনে রাখো, কাজে লাগবে। সো সেই H1 স্কেলটা কি, সেইখানে স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া হয়েছিল কাকে? H1 পরমাণুটাকে। এখন কথা হচ্ছে H1 পরমাণু কি, দেখেন একটু শুনে রাখেন। যে কোনো মৌলকে লেখার নিয়মটা হচ্ছে এরকম, ধরো আমি যদি লিখি যে H1, তার মানে কাকে বোঝাচ্ছি জানো? নিউক্লিয়াসে একটা মাত্র প্রোটন আর বাইরে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এই পরমাণুটাকে এইভাবে লেখে। যদি আমি লিখতাম, ধরো জায়গা নাই, ছোট করে দিই, ওকে, যদি আমি লিখতাম ধরো এরকম, যদি আমি লিখতাম H2, তার মানে কি বুঝাইতো জানো? একটা প্রোটন আর হচ্ছে একটা নিউট্রন। যদি আমি লিখতাম H3, তাহলে বুঝাইতো হচ্ছে একটা প্রোটন আর হচ্ছে দুইটা নিউট্রন। একটু বোঝার চেষ্টা করো। H মানেই হাইড্রোজেন, হাইড্রোজেন হইলেই সেখানে প্রোটন থাকবে কয়টা বলেন তো? একটা। এটাতে কোনো মিস নাই, তোমরা বোঝো নাই? বুঝছি। এইবার কথা হচ্ছে পাশের নাম্বারটা আসলে কি নির্দেশ করতেছে, একটু বুঝে বলো তো তোমরা, এই নাম্বারটা দিয়ে কি নির্দেশ করে, কি মনে হয়? ভর নির্দেশ করছে। নিউক্লিয়ন সংখ্যা। এই নাম্বারটা আসলে নির্দেশ করতেছে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর না, ভর সংখ্যা। মানে দেখো এখানে 1 লেখার মানে ছিল এর ভর সংখ্যা কত? 1। এখানে 2 লেখার মানে ছিল এর ভর সংখ্যা হচ্ছে বেসিক্যালি 2। দেখো ভাই, H বলার মানেই তোমার বুঝে নিতে হবে এখানে প্রোটন একটা আছে, ওটার বাকিটা মানে প্রোটনের কথা তোমাকে কেউ কিছু বলবে না। তাহলে এইবার যেহেতু ভর সংখ্যা তার 2, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি না তার নিউট্রন সংখ্যা কয়টা, বোঝা না? একটাই। আচ্ছা, তোমাদের আর একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝবো আর কি। আমাকে একটু বলেন তো, কোনো একটা জায়গায় আপনি লেখা দেখলেন এরকম, ওই বেটা কি হয়েছে এটার, হ্যাং করছে, যা যায় না, আল্লাহ কি হইলো এটা? ওকে, ধরো কোনে এরম নাচতেছে কেন? আচ্ছা, এটা একটা সেভ দেই, পরে আবার কি একটা ঝামেলা হয়ে যাবে, ঠিক নাই, দাঁড়াও একটু। টেকনোলজি আমার সাথে খালি আর কি করে। তোমরা কি নাম শুনছো C14 ডেটিং? শোনো নাই? কি এটা ভাইয়া? এটা একটা সানাসুর, সানাসুর, এটা ভালো, খাইতে ভালো লাগে। দেখো, ওই যে বয়স নির্ণয় করে। হ্যাঁ হ্যাঁ, রাইট। এ রে, এটা কি? রোশনি না, উচ্চারণটা রশ্মি। হায় হায়, এই দাগগুলা কে দিছে? আচ্ছা ওকে, দেখো তোমাকে যদি আমি লিখে দেই C12, অথবা যদি লিখি C13, অথবা যদি লিখি C14, এগুলার মানে কি বলেন? প্রথম কথা হচ্ছে এইগুলা সব কার্বন, এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। কালারও তো চেঞ্জ হয় না, দূর। এরা সবাই কার্বন। এখন বলেন তো এর ভিতরে, এটা যেটা, এর ভিতরে প্রোটন কয়টা আছে কি বুঝবেন? 6টা। কেমনে বুঝলা তুমি প্রোটন 6টা? কার্বন মানে প্রোটন। কার্বন। কার্বন মানেই ভাই প্রোটন 6টা, এতে কোনো মাফ নাই, কিছুই হইতেছে না। আচ্ছা, তোরা একটু সময় দিবি, এটা এক্সিট করে আবার একটু একটু সময় দে, হ্যাঁ 2 মিনিট, আমি জাস্ট এটা ক্লোজ করে আবার একটু অন করি আর কি। আরে ভাই, ক্লোজও তো হয় না, কি বিপদ! কি প্রেস করতেছি, কি হইতেছে এগুলা? আমি রিডু দিলেও আন্ডু হয়। উফ, দাঁড়াও, আগে সেভ করে তারপরে এক্সিট করতে হবে, তা নাহলে ঝামেলা হবে। না, গেছে, চলে গেছে। তোমরা কারা HSC 29 মেইন কোর্স চ্যাপ্টার 3 ক্লাস 8? হ্যাঁ, দেখা যাক এবার কি হয়। ওই যে আপডেট এসে বসে আছে, আপডেট দেওয়া হয় নাই, তো এই কারণে ঝামেলা হচ্ছে।
আল্লাহ বাঁচাইছে, এগুলো আছে। ওকে, দেখেন আপনাদেরকে যদি লিখে দেওয়া হয় C12 এ কি এরম কলম কেন, অথবা C13 অথবা C14, এগুলোর মানে হচ্ছে প্রোটন এখানে কয়টা আছে? 6টা। কেমনে বুঝলা ভাই? সি বলার মানে আমাদের বুঝে নিতে হবে যে এখানে প্রোটন 6টা থাকবে। তাহলে এখানেও প্রোটন 6টা, এখানেও প্রোটন 6টা। আমাকে বলেন তো এখানে নিউট্রন কয়টা? বলেন। 6টা। 6টা। আচ্ছা, এখানে নিউট্রন কয়টা নিচে? 7টা। বুঝতেছো এবার? এইভাবে দেখেও বোঝা শিখতে হবে যে এইভাবে লেখে মাঝে মধ্যে, এটা লেখার মানে কি। এইখানে হচ্ছে 7টা, এখানে হচ্ছে 8টা। দ্যাটস ইট। সো এবার তাহলে আমরা কি লিখতেছিলাম? H1 স্কেল মানে কি? H1 স্কেল মানে হচ্ছে এমন একটা স্কেল যে স্কেলে কার সাপেক্ষে মাপতেছে? H1 এর সাপেক্ষে। হাইড্রোজেনের সাপেক্ষে বলতে H1 এর সাপেক্ষে। এই H1 বলতে তুমি কি বোঝো ভাই? নর্মাল যে হাইড্রোজেনটা আছে সেটাকে বুঝি, যার পারমাণবিক সংখ্যা 1 এবং তার ভর সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ এখানে কোনো নিউট্রন নাই। অর্থাৎ আমি কিন্তু বেসিক্যালি একটা প্রোটনের সাপেক্ষে সমস্ত কিছুর ভর মাপতেছি, এটা বুঝছো তো? কারণ ওর মধ্যে আছে তো শুধু একটা প্রোটন, এই আর কি। সো এখন তাহলে আমাকে একটু বলেন এখানে কি লিখবো আমরা? বলো। উপরে আছে হচ্ছে আমাদের, মানে বের করতে চাচ্ছি কি আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে উপরে বসাইতে হবে কি? যার আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাও তার একটা পরমাণুর প্রকৃত ভর। নিচে কি থাকবে আমাকে একটু বলেন তো? এর বেটা H-1 না, এটাকে বলে H1, ঠিক আছে? H1 এর কয়টা পরমাণুর ভর? একটি পরমাণুর ভর। একটি পরমাণুর কেমন ভর? আপেক্ষিক। প্রকৃত ভর রে গরু। প্রকৃত। বুঝতে পারছো কি সবাই? জি। এইটা ভালো করে না বুঝলে ঝামেলা, কিন্তু এটা খুব ভালো করে বোঝা লাগবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানী। ওই বইতে যেভাবে আবুল স্টাইলে পড়া যাবে না। মানে আসলে এই জিনিসটা কেমনে হিসাব করে আর কি। আবারও বলতেছি, দেখো তুমি যখন এই রিমোটটার সাপেক্ষে, এই চিকন রিমোটটার সাপেক্ষে এই ভোটকা রিমোটটার ভর বাইর করতে গেছিলা, আপেক্ষিক ভর, তখন কি করছিলা? উপরে বসাইছিলা এই মোটাটার ভর ডিভাইডেড বাই এইটার আসল ভরটা। এটার আসল ভর উপরে আর এটার আসল ভর নিচে। তাইলে আমি পাই গেছি হচ্ছে যে এই পাতলাটার সাপেক্ষে ভারীটার আপেক্ষিক ভর কত। ঠিক আছে, ওই কাজটাই করছি আমরা। ওকে, এবার কিছু কঠিন কথা বলা শুরু করব। সেটা দেখো, বিজ্ঞানীরা বেশ কিছু কারণে না ওই স্কেলটা চেঞ্জ করছে। কি কারণে এখন তোমার এই বয়সে শেখা যাবে না, অলরেডি বইয়ের বাইরে অনেক কিছু শিখতেছি আমরা, এখন এতটুকুতেই ধৈর্য ধরো আর কি। বিভিন্ন কারণে আমরা ওই স্কেলটাকে বাদ দিলাম, যে এই ফাজিল পোলাটারে পাওয়া যায় না সবসময়। জাস্ট লাইক এই চিকন রিমোটটা আমি সবসময় পাই না, সব বাসাতে থাকে না। এটা তোমাদের কারোর বাসায় আছে নাকি এই জিনিস? নাই তো, আমি জানি নাই। তো ঘটনা হচ্ছে তাহলে এইটাকে পাই না বা কোনো একটা কারণে একে পছন্দ না আমাদের। ওইটা চেঞ্জ করে বিজ্ঞানীরা তখন নতুন স্কেলে গেল, সেই স্কেলটার নাম হচ্ছে O16 স্কেল। এখন বলো তো O16 স্কেল মানে কি? বলেন। O16 এর অর্থ কি বলো? ওইটা কোন মৌল? অক্সিজেন। অক্সিজেন। হ্যাঁ, তারপরে বলো অক্সিজেন পরমাণু যার, বলেন, P ইকুয়াল টু কত? প্রোটন সংখ্যা কয়টা? 8। কেমনে বুঝলা 8? কারণ অক্সিজেন পরমাণু। অক্সিজেন হইলে তো ভাই 8টা হবেই। আচ্ছা, তারপরে বলো নিউট্রন কয়টা? এবার তোমরা বলো। 8টা। কেন 8টা? কারণ ওইখানে লেখা ছিল O16, তাহলে ওইটা যেটা লেখা ছিল ওইটা কিন্তু বেসিক্যালি তার ভর সংখ্যায় নির্দেশ করতেছিল। সো যাই হোক, বিজ্ঞানীরা এবার মাপা শুরু করলো O16 এর সাপেক্ষে। তাহলে এবার বলো তো আমাদের নিচে কি লেখার কথা? বলেন, নিচে কি লিখবো? O16 একটি পরমাণুর প্রকৃত ভর। আচ্ছা, O16 এর একটি পরমাণুর, বলো। সবাই বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এইবার তোমাদের একটু কষ্ট দিব আমি, মনোযোগ দিয়ে শোনো। একটু কষ্ট পাবা কথাটা শুনে, বাট এই কষ্টটা প্রথমে একটু কষ্ট লাগবে, তারপরে তোমার দেখবা যে অস্থির আনন্দ লাগতেছে যে আরে বিজ্ঞান জিনিসটা এত সুন্দর। সেই কষ্টটা কিসে পাবা শোনো। আমি একটু আগে তোমাদেরকে একটা ঝামেলা বলছিলাম, সে ঝামেলাটা হচ্ছে আমি কোনো এক সময় এই পাতলাটার সাপেক্ষে, এটার নাম দিলাম আবুল, হ্যাঁ, এই আবুলটার সাপেক্ষে বাকি সবার ভর মাপতেছিলাম। পরে একদিন সিদ্ধান্ত নিলাম এই আবুলটা খুব বেয়াদব হয়ে গেছে, একে আর নিব না, যে কারণেই হোক আমি একে বাদ দিলাম। তখন আমি অন্য কিছুর সাপেক্ষে যখন মাপা শুরু করলাম, সবার পারমাণবিক ভর আগে যেটা যে স্কেলে মাপছিলাম সেই স্কেলে তাদের যার যার যে ভ্যালু আসছিল, এখন কি আলাদা আলাদা ভ্যালু আসবে না? তাহলে এবার বুঝতেছ, আগে তুমি
হাইড্রোজেনের একটা পরমাণুর সাপেক্ষে মাপতেছিলা ওদের ভর, এখন তুমি করছো কি নিচে যার সাপেক্ষে মাপতেছিলা তারাই চেঞ্জ করে ফেলাইছো, তাহলে তো ডেটাগুলো চেঞ্জ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে না? এই ঝামেলাটা যেন না হয় সেটার জন্য একটা বুদ্ধি আপনারা নিজেরা খুঁজে বের করেন, কি করা যায় বলো? ভাবো, আমি একটু আসতেছি, একটা জিনিস নিয়ে আসি। যে O16 এর একটি পরমাণু ভরকে গুণ দিব, আবার H1 এর একটি পরমাণুকে ভাগ দিব। তোমার নানার কান কেটে আমি খাই ফেলবো, গরু। এটা কি কচুত? ঔষধের প্যাকেট। মনোযোগ দাও, কোনো বুদ্ধি করতে পারলা? কি করা যায়? ওইটাকে যদি স্ট্যান্ডার্ড প্রতি ক্ষেত্রে, মানে ওইটা তো স্ট্যান্ডার্ড আমি ধরে নিচ্ছি, তার মানে সব ক্ষেত্রে ওইটা দিয়ে ভাবতে হবে, তাহলে তো ডেটাগুলো অবশ্যই চেঞ্জ হবে। কিন্তু আমি চেঞ্জ করতে চাই না, আমি চাই হাইড্রোজেন 1 স্কেলের সাপেক্ষে যাদেরকে মেপে ফেলছিলাম আগে, এখনও ডেটাগুলো ওইটাই থাকুক, কারণ ডেটাগুলো সুন্দর। এবং ভাবো, আমি যদি O16 এর সাপেক্ষে মাপি, তাহলে অক্সিজেনের চেয়ে হালকা যে পরমাণুগুলো আছে 7 পর্যন্ত মৌল যারা, তাদের সবার ভর কি ফ্র্যাকশন চলে আসবে না 0 পয়েন্ট সামথিং? বোঝো নাই? এইটা তো এখনও তো দেখা যায় না। কেন দেখা যায় না? এই কারণটা খুঁজে বের করো যে কিরে ভাই। মানে ভাই 16 এর এক অংশ নিব। মনোযোগ দিয়ে শোনো, ধরো প্রথমে তুমি আসলে এই যে ঔষধটা দেখতে, তোমরা কি বুঝতেছো এটা একটা ঔষধের পাতা? আচ্ছা, এই ঔষধের এক পিসের সাপেক্ষে তুমি ভর মাপতেছিলা আগে, কথার কথা, এই এক পিসের সাপেক্ষে ভর মাপতেছিলা, পরে সিদ্ধান্ত নিলা এই ফাজিলটাকে পাওয়া যায় না, বা কোনো একটা কারণে আমি একে বাদ দিব। একে বাদ দিয়ে কি করবো জানো? এইটার সাপেক্ষে এখন থেকে আমি ভর মাপবো। ভারী একটা জিনিস, বুঝো? বোঝা যাচ্ছে? বলেন তো, এর তুলনায় এই ভদ্রলোক কত গুণ ভারী ছিল? 4 গুণ ভারী ছিল। এখন এইটার সাপেক্ষে যখন তুমি মাপবা তো ঝামেলা হয়ে যাবে। ওই ঝামেলা যেন না হয়, একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকে শুনবা। 4 দ্বারা ভাগ দিব। এইটাকে তুমি বাটখারা হিসাবে নাও, বাট এর পুরো ভরটাকে নেওয়া যাবে না, এর পুরো ভরের 4 ভাগের 1 ভাগকে নাও, তাইলে তোমার হিসাব নিকাশ সব আগের মতো থাকবে। কেউ বুঝে না আমার কথা? বোঝা গেছে। অস্থির আইডিয়া। এবার তোরা তাহলে আমাকে বল, 16 দ্বারা ভাগ দিব। তাইলে এবার O16 এর একটা পরমাণুর প্রকৃত ভরকে কি নিব নাকি কি করব বলেন তো? একটা পরমাণু 16 ভাগের 1 ভাগ। একটা পরমাণুর ভরের ভরের কত অংশ নিব বলো তো? 1/16 অংশ নিব। এইটাই হচ্ছে ম্যাজিক, আর কিছুই না। এইগুলো আমাদের সময়কার বইতে লেখা থাকতো, আমরা বুঝতাম না, না বুঝে মুখস্থ করতাম। আমি পরে বড় হয়ে নিজে বুঝছি এখানে কেন 1/16টা নেয়। এবার বলেন তো ওইখানে কেন কিছু নেয় নাই? এই যে H1 এর একটা পরমাণুর প্রকৃত ভর ডিরেক্ট নিয়ে নিছে। কারণ হাইড্রোজেনের চেয়ে ছোট কোনো পরমাণু নেই। হচ্ছে হালকা কেউ নাই তো, ওরা আর ভাগ করার দরকার কি? ওর পুরোটাই আস্তটাই একটা বাটখারা, ঠিক আছে? কিন্তু এবার দেখো এর নিচে 1/16 অংশ। এবার সমাধান হয়েছে, বুঝছস তো? প্যারা গেছে মাথা থেকে। তাহলে আগের স্কেলে H1 স্কেলে আমি যাদের ভর মেপে আসছিলাম তাদের কারোর কি ভরের ডেটা আমার চেঞ্জ করা দরকার আছে নাকি একই থাকবে বলেন তো? একই থাকবে। একই থাকবে। এই চেঞ্জ করার দরকার হলো কেন? আরে আছে, সেই কারণ তো আমি এতক্ষণে 5-6 বার বলে ফেলছি, সেটা পরে জানবি যে কেন আমি H1কে বাদ দিয়ে O16 স্কেলে আসছিলাম। বললাম না এতক্ষণ? কয়বার বলছি আমি? ওইটা এখন চিন্তা বাদ দিতে হবে মাথা থেকে, আর ওইটা জানার খুব ইচ্ছা করলে গুগল সার্চ করতে হবে। এখন এই বয়সে তুমি যে এইগুলো শিখতেছো, তোমার ক্লাসে স্যাররা এইগুলো জানে না মিয়া। তুমি কি কইতেছো যে আদৌ স্কেলগুলোর খবরই রাখে না, যে দুনিয়ার ইতিহাসে কি বদলে যে কি আসছিল। নো ফাইজলামি, তুমি আসো স্যারদেরকে বসাও আমার সাথে, ওই আমার ক্লাস দেখে শেখার পরে যদি এসে বলে হ্যাঁ এটা তো আমি আগে থেকে জানতাম, ইতার লগে আমি 2টা কথা বললে তুমি প্রমাণ করতে পারবা যে ইনি আগে থেকে এগুলো কিছু জানতো না, ওই কেবল আরিফ ভাইয়ের ক্লাস দেখে শিখছে। কোনো ফাইজলামি করতেছি না। এই ইতিহাস না জানলে যেটা হয়, তুমি নতুন কিছু আবিষ্কারের পথে যাইতে পারবা না। তোমার কাছে সবসময় যদি শুধু আমি এই যে তোমাদেরকে রাদারফোর্ডের মডেল পড়াইলাম, তারপরে বোরে গেলাম কেন? রাদারফোর্ড হচ্ছে বোরেরটা তো বেটার, তাহলে একবারে বোরেরটা পড়াইলে হইতো না? এইটা ভুলগুলো তুমি শিখে নেওয়ার জন্য। ভুল থেকে শিখতে হয়। এবং এই যখন তোমাদেরকে তো আমি আরও বেশি মডেল শিখাইছি, থমসনের মডেল দেখাইছি না, মনে আছে? ডাল্টনের মডেল নিয়ে কথা বলছি না। এগুলো বলার কারণটাই হচ্ছে তুমি যত বেশি ইতিহাস জানবা তত বুঝবা যে তাহলে ফিউচারটা কী হবে।
বাংলাদেশে এগুলো সিলেবাসেও রাখা হয় নাই, আর আমাদের গণ্ডমূর্খ স্যাররাও ক্লাসে বলে না। সো যার ফলে আমরা তো কোনো উদ্ভাবন দেখতে পাচ্ছি না, তো কোনো উদ্ভাবক আবিষ্কারক পাই না, জাস্ট এই কারণে, আর কিছু না। ওকে, এবার দেখেন বিভিন্ন কারণে O16টাকে আমরা বাদ দিছি। এবার আর তোমার ভয় লাগার কথা না, এবার আমি তোমাকে যে কোনো পরমাণু সাপেক্ষে মাপতে দিলে তোমার মাপতে পারার কথা। সো এবার নতুন স্কেলের নাম হচ্ছে কি দেখেন তো, ওই যে C12 স্কেল, কার্বন 12 স্কেল। তাহলে এবার বলেন আমার এখানে নিচে কি হবে বলো? কার্বন 12 এর একটি পরমাণুর প্রকৃত ভর 12 এর একক। তোমরা মনে হয় বোঝো নাই জুবাইর কি বললো। এইবার আমরা লিখবো হচ্ছে, এত সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার লিখবো আমরা কার্বন 12 এর একটি পরমাণুর প্রকৃত ভরের কত অংশ বলেন? 12 এর একক 1/12 অংশ। এই তোমাদের বইতে এই কথাটা লেখা থাকে নাকি থাকে না বলো তো? থাকে। কিন্তু এটা আসছে কিন্তু একবারে না, এটা আসছে বহু কাঠখড় পোড়ানোর পরে। এবং তোমরা একটু স্যারদের কাছে বা তোমার বন্ধুদের কাছে যার যার ক্লাসের ফার্স্ট ইয়ারে জিজ্ঞেস করবা এখানে ওটা কেন নয়, দেখো কি আবল তাবল বলে। জাস্ট দেখবা, দেখে খুব ভালো লাগবে তোমার, যে জানেই না যে এই 1/12টা কেন আসে। কারণটা হচ্ছে মূলত প্রথমে স্কেল যেটা সেট করা হয়েছিল সেটা হচ্ছে সবচেয়ে হালকাটা ছিল হাইড্রোজেন। ওই স্কেলটাকে যখন বাদ দেওয়া হয়েছে ধাপে ধাপে কয়েকবারের পরে যখন কার্বন 12তে স্কেলে আসছে, কার্বন 12 স্কেলে আসছে, তখন এই 12 ভাগের 1 ভাগ নেওয়া লাগছিল। কারণ এই কার্বন 12 জিনিসটা হচ্ছে ওই হাইড্রোজেন স্কেল, ইনিশিয়াল যে স্কেল তার তুলনায় 12 টাইমস হেভিয়ার। সো তার 12 ভাগের 1 ভাগ নেওয়া লাগবে। ভাইয়া হ্যাঁ, যদি কার্বন 13 এর একটি পরমাণুর প্রকৃত ভরের 13 একক অংশ নিতাম, তুমি যদি কার্বন 13 দিয়ে মাপতে যাও তাহলে ওখানে কত অংশ লাগবে বলেন? 13 এর একক 1/13 অংশ, দ্যাটস ইট। আমি তো বললাম তো, তুমি যদি ফিলোসফিটা শেখো, তুমি এখন বুঝতে পারতেছো না, তুমি দুনিয়ার যে কোনো কিছু ভর মাপার মূল ফিলোসফিটা পেয়ে গেছো। মানে ধর ব্যাপারটা এরকম, তোকে আব্বু বলছে যে কুরবানি ঈদের গরুর গোশত মাপতে, যে এই মাপ তো কত কেজি গোশত হয়েছে ভাগ করে দিতে হবে চাচাদের মধ্যে। এখন ঘটনা হচ্ছে তুই করছস কি, তোর কেজির যে বাটখারাটা আছে ওটা হারায় ফেলাইছস, ধরে নে। সমস্যা নাই, তোর কাছে কোনো একটা কিছু মাপা ছিল যেটা ধর 3 কেজি, আপনি ওই 3 কেজির বস্তুটা দিয়ে, একটা পাথরের টুকরা ছিল তোমার কাছে 3 কেজি ভরের, তুমি ওইটা দিয়েও না মাপতে পারবা। কি করা লাগবে? ওই যে ভরটা, কেউ বোঝে না, ওই ওই পাথরের ভরটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নেওয়া যাবে না। ওই পাথরের যে ভর ওইটার 3 ভাগের 1 ভাগ নিয়ে কাজ করো, তাইলে তো সব কিছু হয়ে যাচ্ছে। সো মূল ফিলোসফিটা হচ্ছে এইখানে ছিল। আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন তো ব্যাপারটা নাকি? ওকে, সো মান একই থাকবে, আমরা অন্যভাবে এই মানটাকে এইটাই মানে আর একটু অন্যভাবে বুঝাই দাঁড়া। মানে ধর তোর ওই যে দোকানে একটা ইয়া ছিল, লোহার একটা বাটখারা ছিল তাই না, 1 কেজি ভরের, ওটা দিয়ে তোর দোকানে মাপঝোক হইতো। এখন ধর তুই না ওইটারে হারায় ফেলাইছিস, তো এই ব্যাটারিটা পাইছি, এটা আর একটা ব্যাটারি, এটা বড় লাইটের ব্যাটারি। সো এই ব্যাটারি দিয়ে তোমার এখন মাপা লাগবে। এখন তুমি এই ব্যাটারিটা শুধু জানা ছিল আগে থেকে যে এই ব্যাটারিটা হচ্ছে আমার 2 কেজি ভরের, তাহলে কি করা লাগবে? এই ব্যাটারির পুরো ভরটাকে স্ট্যান্ডার্ড হিসাবে নেওয়া যাবে না, কি করতে হবে? এই ব্যাটারির ভরের অর্ধেক নিয়ে কাজ করতে হবে। দ্যাটস ইট, সহজ জিনিস। ওকে, সো আশা করি শিখতে পেরেছেন। এবার চলো বন্ধু আমরা, হ্যাঁ এই যে যেমন কার্বন 12 এবার নিলেন, কখনো কি এমন সময় আসতে পারে যে কার্বন 12 কেও পরিবর্তন করতে হতে পারে? অবশ্যই, আমি তো বললাম তো যে কোনো মৌল দিয়ে আমরা মাপতে পারি। তুমি ধরো ল্যাবে তোমার কাছে আছে, কোনো একদিন যায় দেখলা ক্লোরিন, তো ক্লোরিন দিয়ে মাপবা। তুমি এখন যে কোনো কিছু দিয়ে মাপা শিখে গেছো, মাপার ফিলোসফি হচ্ছে এইটা। কিন্তু তোমাদের বইতে যেভাবে শিখায় একবার এই কথাটা লিখে দেয়, এর কোনো ইতিহাস নাই, অতীত নাই, ভবিষ্যৎ নাই, তাইলে তোর ভোলাবান শিখতে পারে না। তোমার এখন পারার কথা আর কি, ঠিক আছে? এবং এগুলো চেঞ্জ হয়, চেঞ্জ হইতেই পারে, তবে এটা চেঞ্জ হওয়াটা ঝামেলা আছে, এটা খুবই বুঝে শুনে করা। এবং জেনে রাখো আরেকটু কথা, যে এইটা বেসিক্যালি কেমিস্ট্রির লোকজনরা ঠিক করছিল এক সময়, তারপরে এই জায়গায় আবার ফিজিক্সের লোকজনরা অনেক নাক গলাইছিল। কিন্তু এই কার্বন 12 যখন স্কেলটা নেওয়া হয়েছিল ওই সময় ফিজিক্স আর কেমিস্ট্রি দুই জায়গারই লোকজনরা একসাথে বসে সিদ্ধান্ত নিছিল। সো এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। এই আর কি, চেঞ্জ হইতে পারে, বিজ্ঞানের মূল কাজ হচ্ছে ভাই চেঞ্জ হওয়া, অ্যাডাপ্ট করা। ওকে, সো আমি তোমাদের যে কথাগুলো এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি সেই কথাগুলো আমাদের ইন্টারমিডিয়েটের যে বইটা আমি লিখছি সেটার মধ্যে আছে। সেইটার যেখানে আছে গুণগত রসায়ন চ্যাপ্টারের, সেইটার স্ক্রিনশট তোমাদেরকে দেওয়া আছে, তোমরা একটু নিজেরা পড়ে দেখো বোঝো কিনা। যে কোনো কিছু নিজে পড়ে শেখার চেষ্টা করতে হয়। সো এখানে বোঝা যাচ্ছে না, পিডিএফটা যখন হাতে পাবে স্পষ্ট দেখতে পারবে আর কি, ঠিক আছে? সো আরও অনেক কিছু এক্সট্রা শিখতে পারবে এখান থেকে আর কি। সো একটু দেখো ইন্টারমিডিয়েটের বই, নট দ্যাট যেটা তোমার পরীক্ষার জন্য পড়াচ্ছি, জাস্ট তোমার কনসেপ্টের জন্য পড়াচ্ছি আর কি, বুঝেছো? ওকে, চলো এবার আপেক্ষিক পারমাণবিক ভরের তাহলে একক কি হবে বলো? থাকবে না। আপেক্ষিক পারমাণবিক ভরের একক বলেন? নাই।
নাই নাই। এইটা হচ্ছে মূল কথা। তবে এবার তোমাদের একটু কষ্ট দিয়ে, আপেক্ষিক পারমাণবিক ভরের একক ছিল না, এখন আছে। আপেক্ষিক পারমাণবিক ভরের একক আসলেই নাই, কিন্তু এখন আছে, মানে এখন আধুনিক জামানায় ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, আসবো এটাতে। এখন দেখো নাই আবার কেন আছে সেটা একটু খোলাসা হয়ে নাও। তোমরা একটু আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে একটা দাড়িপাল্লা আছে, এই দাড়িপাল্লা দিয়ে তুমি কিছু একটা ভর মাপতেছো, এই যে ধরো মাপলা। সো এই দাড়িপাল্লায় এই পাশে তুমি রাখছিলা হচ্ছে 5 কেজির একটা বাটখারা। এই বাটখারা কি বুঝছস তো এবার নাকি? এইখানে তুমি 5 কেজির কোনো একটা বাটখারা রাখছিলা, আর এই পাশে তুমি চাইল ডাইল কিছু একটা মাপতেছো, চাল মাপতেছো, শাকসবজি মাপতেছো, তরি তরকারি মাপতেছো। সো এখন তুমি আসলে কি করছো জানো, এইখানে যে বস্তুটা রাখা আছে এই বস্তুটার ভর আসলে ওই বস্তুটার 5 গুণ না, মানে যদি আমার ব্যালেন্স হয় ঠিক মতো। ওকে, তারপরে এখন তুমি এই বস্তুটা যখন হাতে করে নিয়ে যাচ্ছ বাসায়, আম্মু ফোন দিয়ে বলছে কত কেজি কিনছিস, তুমি কি বলো? 5 কেজি কিনছি বলো না? নাকি বলো দোকানদার চাচার কাছে যে বড় বাটখারাটি ছিল তার 5 গুণ ভরের কিনে এনেছি? এইটা বললে আম্মুর স্যান্ডেল আর আম্মুর পায়ে থাকবে না, ওটা তোমার গালের উপরে ছুঁড়ে মারবে, বলবে তুই আমার সাথে বেশি নকশা করস। তো ওইখানে তুমি 5 কেজিটা আসলে কেন বলতেছো? বলতেছো বুঝার জন্য যে কার সাপেক্ষে মাপছিলাম, ওটা আসলে কেজির সাপেক্ষে মাপছিলাম। কেউ বোঝে না আমার কথা? সো তাহলে পারমাণবিক ভরের আসলেই কোনো একক নাই, কিন্তু সত্যি কথা নাই, কিন্তু ওইটার লেজের সাথে যদি আমি বলে না দেই যে কোন বস্তুটার সাপেক্ষে মাপছিলাম, আমাদের আসলে বুঝতে খুব কষ্ট হয় যে কার সাপেক্ষে মাপা জিনিস এটা। এই জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে, কোথায় এসে লিখছি, এই যে দেখো, মৌলের আপেক্ষিক পারমাণবিক যে ভর সেইটার একক হিসাবে কি ইউজ করা হয়? AMU ইউজ করা হয়। এই AMU মানে কি জানো? বলো তো AMU মানে কি? অ্যাটমিক ম্যাস ইউনিট। এটা হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, অর্থাৎ পরমাণু মাপার যে একক, পারমাণবিক ভর মাপার যে একক, সেই এককের সাপেক্ষে ওর ভর বলতেছি আমরা। জাস্ট লাইক ওইখানে তুমি যেমন আম্মুকে ফোনে কি বলছিলা, রহিম চাচার দোকানে যে বড় বাটখারাটা আছে সেই বাটখারার 5 গুণ কিনে নিয়ে আসতেছি। সো ওই যে রহিম চাচার দোকানের বাটখারা, আর এখানে আমরা বলতেছি অ্যাটমিক ম্যাসের যে বাটখারা। আমার কথা কি বোঝো নাই বন্ধুরা তোমরা? পরমাণুগুলোর ভর মাপার যে বাটখারা, সেই বাটখারার তুলনায় কত গুণ ভারী। ধরো কার্বন 12 ভর, বা কার্বন 12 বাদ দাও, O16 ভর, হ্যাঁ, এটার ভর কত আসবে জানো? 16 আসবে। কেন? ওর ভিতরে কিন্তু 8টা প্রোটন আর 8টা নিউট্রন। তাহলে এই যে হাইড্রোজেনের সাপেক্ষে ম্যাপে দেখেন 16ই আসে, কিন্তু এখন এই 16 বললেন আমরা আসলে ঠিক বুঝি না যে 16 গুণ তো ভারী, সে বুঝলাম কোনো একটা স্ট্যান্ডার্ডের তুলনায় সে 16 গুণ ভারী, কিন্তু সেই স্ট্যান্ডার্ডটা কী ছিল? সেই স্ট্যান্ডার্ডটা কী ছিল বলেন তো? AMU ছিল। তোমরা কি বুঝেছো? বোঝা না? জি ভাই বুঝছি, কিন্তু ভাই আপনি AMU পুরোটাই ছোট হাতে লিখলেন। কারণ এটা ছোট হাতে লেখারই নিয়ম, আন্তর্জাতিক নিয়মই ছোট হাতের লেখার, আমাদের অনেক বইতে বড় হাতের লেখে, এগুলো ঠিক না। আচ্ছা এবার আসো, এইটাকে আবার অনেক সময় বড় হাতের DA দিয়েও লেখে। DA-তে কি হয় জানো? ডাল্টন। ডাল্টন দিয়েও লেখে, AMU দিয়েও লেখে, আবার ওই যে ছোট হাতের U দিয়েও লেখে। U দিয়ে কেন লেখে জানো? কিছু তো জানো না। এই U দিয়ে লেখার কারণ হচ্ছে ইউনিফাইড ইউনিট বোঝায়, ইউনিফাইড ইউনিট অফ ম্যাস। এগুলো একটু গুগল উইকিপিডিয়া করলেই পাওয়া যায় আর কি। ইউনিফাইড মানে একীভূত, মানে আচ্ছা তোমাদের বয়সে ছোট করে বলি, মানে ধরো ফিজিক্স কেমিস্ট্রির লোকজনরা সবাই একত্রিত হয়ে হিসাব ঠিক করছিল তাই ইউনিফাইড, বাট আসলে ব্যাপারটা এরকম না। এখানে ইউনিফাইড কথাটা বলার অন্য একটা কারণ আছে, আমি আবারও বলতেছি উইকিপিডিয়া পড়বা তাহলে এগুলো শিখতে পারবা, এগুলো তোমাদের লেভেলের জিনিসপত্র না আর কি। সো দ্যাটস ইট, AMU অর ডাল্টন নামে লেখা হয়। তাহলে আগের কথাগুলো একটু বুঝে আসি আমরা। কি বলা আছে এখানে? পরমাণুর আপেক্ষিক যে পারমাণবিক ভর, এটার আসলে কোনো একক নাই, কারণ এটা বোঝায় কি বলেন তো? কারণ এটি বোঝায় ওই মৌলের, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্নে আসে, ওই মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 এর 1/12 অংশের তুলনায় কি বলেন তো কত গুণ ভারী তা। কিছু মনে হয় বোঝো না আমি কি লিখছি? আমাদের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেই স্ট্যান্ডার্ডটা লাস্ট টাইম কি সেট করছিলাম? কার্বন 12 এর 1/12 অংশের ভর।
সো ওইটার তুলনায় ওই মৌলের একটা পরমাণুর ভর কত গুণ যে ভারী সেটা বোঝায়। দ্যাটস ওয়াই পারমাণবিক ভরের আসলে কোনো একক নাই আর কি। এই কথাটা পরীক্ষা আসলে কিন্তু লিখতে হবে, পারতে হবে, বুঝো। আচ্ছা, সো এই যে তোমাদের কিছু কথাবার্তা লেখছে বইয়ের মধ্যে, কিছু জ্ঞানী জ্ঞানী কথাবার্তা। সেই জ্ঞানী জ্ঞানী কথাবার্তা কি তোমরা মনে হয় দেখতে পাইতেছো না? আমি একটু স্ক্রিনটা বড় করি, দাঁড়াও। হ্যাঁ, এই জ্ঞানীরা কি বলেছে দেখি, দেখতে পাও এবার? আচ্ছা, এখানে কি বলেছে? কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে, একটা পরমাণুর যদি আসলেই প্রকৃত ভর জানা থাকে, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। অবশ্যই পারবো। কি করব? ওই যে একটা পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই কি করব বলুন তো? স্ট্যান্ডার্ড ভর। এখন স্ট্যান্ডার্ড ভর মানে কি? যদি তুমি H1 স্কেলে বাইর করতে চাও তাহলে হাইড্রোজেনের একটা পরমাণুর প্রকৃত ভর বসাবা। যদি O16 স্কেলে বাইর করতে চাও তাহলে অক্সিজেন 16 পরমাণুর একটা পরমাণুর ভরের 16 ভাগের 1 ভাগ বসাবা। C12 স্কেলে বাইর করতে চাইলে কি করবা? কার্বন 12 পরমাণুর একটা পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ বসাবা। মানে যেমন হোক নিচে বসাইতে হবে স্ট্যান্ডার্ড ভর। বুঝছেন কি সবাই আমার কথা? ওকে, কি বলছে এখানে দেখো, তাহলে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। মাশাআল্লাহ। এক্ষেত্রে ওই মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে এই যে দেখো এইটা দিয়ে ভাগ করতেছে। কি দিয়ে ভাগ করতেছে? এই গ্রাম দিয়ে ভাগ করতেছে। প্রথম কথা হচ্ছে এইভাবে বাংলায় গ্রাম লেখাটা এটা অন্যায়, এটা একটা গাণিতিক একক। সো এটাকে জি দিয়ে লেখা লাগবে। আপনারা কি বুঝছেন আমার কথা? GM দিয়ে কিন্তু না, জি দিয়ে লেখা লাগবে। আচ্ছা, এত গ্রাম দিয়ে ভাগ করলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায়। এই যে দেখো জাতি ধ্বংসের যে সিস্টেমটা আর কি, এই ভরটা কোত্থেকে আসছে সেটাও কিছু বলে নাই বইয়ের মধ্যে, দেখবা যে এটা বলা নাই। এই ভরটা আসলে কোনটা বলতে পারবা? এই যে 1.6 এইটা আসলে কি জানো? এই যে বস্তুটা দেখতে পাচ্ছ না, এইটার ভরই হচ্ছে 1.66024, কি জানো লিখতেছি, 024 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এইটাই হচ্ছে তোমার ওই হাইড্রোজেনের একটা পরমাণুর যেটা প্রকৃত ভর, সেইটাই হচ্ছে O16 একটা পরমাণুর প্রকৃত ভরের 1/16 অংশ। কিছু মনে হয় বোঝো নাই আমার কথা? সেইটাই হচ্ছে এই যে তিনটা জিনিস একই। সো তাহলে এখান থেকে আমাকে একটু বলেন তো, আপনাকে যদি আমি বলি যে কার্বনের একটা পরমাণুর প্রকৃত ভর বাইর করে দাও, পারা যাবে? 12 দিয়ে গুণ হবে। এটারে 12 দিয়ে গুণ করে বাড়ি যা। হ্যাঁ ভাইয়া, হাইড্রোজেনের তো নিউক্লিয়াসে একটি প্রোটনে থাকে না, তাহলে একটি হাইড্রোজেনের প্রকৃত ভর হবে 1.673 গুণ 10 ইনভার্স। শাবাশ শাবাশ শাবাশ, অস্থির। 1.673 ইন্টু 10⁻⁻ কত? -24 গ্রাম। হ্যাঁ, অস্থির। এই প্রশ্নটা তো বড়রাও করতে পারে না। যে আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এইটা হওয়ার কথা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণুর প্রকৃত ভর। এখন দেখো এইটা হচ্ছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, এই প্রশ্নের উত্তর তো তোদেরকে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এইটা হচ্ছে আসলেই কিন্তু একটা পরমাণু, একটা প্রোটনের প্রকৃত ভর, কিন্তু হাইড্রোজেনের, আল্লাহ কি কোশ্চেন একটা করছস। এই প্রশ্ন, এই ভরটা মানে এটা দিয়ে বুঝিস না, এটা দিয়ে বোঝ। দাঁড়া, কি বিপদে ফেলে দিলি আমাকে। এইটা হচ্ছে কি বলছি, একটি প্রোটন এর ভর, তাই না? আর এইটারে কি বলতেছি, এটা হচ্ছে হাইড্রোজেন 1 এর একটা পরমাণুর প্রকৃত ভর। তোরা কি প্রশ্নটা বুঝছস? মানে ভাই এটার ইলেকট্রনও আছে একটা। হ্যাঁ, না না ওই জন্য না, আরে বাবা, যদি ইলেকট্রনের কথা যদি কনসিডার করতাম তাহলে তো ভর আরো বেশি হওয়ার কথা ছিল না। বোঝা না। ভাইয়া কিন্তু এরকম হচ্ছে। এর উত্তর খুবই সুন্দর। তোরা প্রশ্নটা কি বুঝছিস তো? বাকিটা একটু কথা বল। হ্যাঁ বুঝবে। একটা প্রোটন তো আছে বুঝলাম, সাথে আবার কি ছিল? একটা ইলেকট্রন ছিল বাইরে দিয়ে, তাই না? এই যে একটা ইলেকট্রন, ইলেকট্রনের ভর যত নগণ্যই হোক, যত নগণ্যই হোক, আছে তো। তাইলে এখন H1 এর একটা পরমাণুর প্রকৃত ভর কেমনে আরো কমে যাচ্ছে? এ তো আরো বেশি, একটা প্রোটনের ভর তো আরো বেশি। এটার উত্তরটা আপনাদেরকে বলে দেই, এখন বুঝবেন না কিছুই। ইন্টারমিডিয়েটে গুণগত রসায়ন অধ্যায়ে একটা টপিক আছে, টপিকটার নাম হচ্ছে, সেটা আছে এখানে নাই, ও থাকলে বলতে পারতো। ওটার নাম হচ্ছে ভর ত্রুটি।
কি নাম বলছি? ভর ত্রুটি। গুগল সার্চ করতে চাইলে দেখবা ম্যাস ফ্র্যাকশন লিখলে আসবে আর কি, বা ম্যাস ডিফেক্ট। ওই ম্যাস ডিফেক্ট থেকে আইডিয়াটা পাওয়া যাবে যে আসলে ঘটনাটা কি হয়, ভর কেন কমে যাচ্ছে এখানে। তার মধ্যে তোমাদেরকে একটু বলে রাখি, ওই যে তোমাদেরকে যে স্ক্রিনশটটা দিছি না, ওইখানে পড়লেই তুমি একটু আইডিয়া পাবা। এইখানে লেখা আছে আর কি, হালকা করে একটু লেখা আছে। আচ্ছা আমি তাও একটু বলি, শোন। ম্যাস ডিফেক্টের ব্যাপারটা কি, কেমনে বুঝাবো? আচ্ছা আমাকে একটু বলতো, একটা পরমাণু আছে, তার মধ্যে এক্সটি দূরও পরমাণু লাগবে না, একটা মানুষের কথা চিন্তা কর। এটা একটা মানুষ, মানুষ কিভাবে জানি আঁকে। আচ্ছা এটা একটা মানুষ, ঠিক আছে, এই যে একটা মানুষ, বুঝছি। এটা হচ্ছে জুবাইরের নানা। এখন এই মানুষটার মাথার ভর হচ্ছে এক্স, প্রতিটা হাতের ভর হচ্ছে ওয়াই, প্রতিটা পায়ের ভর হচ্ছে জেড, আর এই যে বডির যে অংশটা এটার ভর হচ্ছে ধরেন পি। তাহলে আমাকে একটু বলেন তো এই লোকটার টোটাল ম্যাস কত হবে বলেন? স্যার যোগ প্লাস ওয়াই এর যোগ এক্স প্লাস কি লিখবো? ওয়াই প্লাস জেড প্লাস। ধর বেটা বলো, 2y লেখা লাগবে না, হাত তো দুইটা, এ বোঝো না। আচ্ছা বুঝছি ভাইয়া। প্লাস কি লিখবো? 2z লিখবো না, প্লাস পি। প্লাস পি। সবাই বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া। এইটা হচ্ছে হওয়ার কথা। এইটাকে আমরা কি ম্যাস বলি জানো? এইটাকে বলে হচ্ছে হিসাবকৃত ভর, ইংরেজিতে বলে ক্যালকুলেটেড ম্যাস। কেন বলে? কারণ এই ভরটা কি বাস্তবে কেউ মাইপা দেখছে না, এটা ইন্ডিভিজুয়াল ম্যাস বাইর করা ছিল, প্রত্যেকটাকে যোগ করে দিয়ে টোটাল ভরটা পাইছে। আচ্ছা তোরা এবার আমাকে একটা কথা বলতো, তোরা কেউ ছোটোবেলায় গাড়ি টাড়ি বানাইছিস না? বিভিন্ন ওই যে বোতলের মুখ টুক দিয়ে কাঠি টাঠি দিয়ে গাড়ি বানাইস নাই, বা নৌকা টোকা বানাইছিস তো? জি ভাই। এখন তুই যদি আজকেই একটা কাজ করিস যে আমি কিছু কাগজ দিয়ে একটা বডি বানাবো, প্যাকেট ট্যাকেট দিয়ে, সাবানের প্যাকেট বা মুক্তমুখের প্যাকেট দিয়ে, ওর মধ্যে একটু কাঠি টাঠি ঢুকাই দিব, মুখ টুক দিয়ে আমি একটা গাড়ি বানাবো। তুই বানানোর আগে প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল ভর মাইপা রাখবি, যে প্রত্যেকটা বোতলের মুখের ভর কত, কাঠির ভর কত, কাগজের ভর কত, প্যাকেটের ভর কত, আঠা লাগাইলে আঠার ভর কত। তুই খুব অবাক হয়ে খেয়াল করবি বানানোর পরে টোটাল বস্তুটার ভর কি হওয়ার কথা, সব কিছুর ভরের যোগফল, তা হয় না। কেন? এইটাকে আমরা বলি ম্যাস ডিফেক্ট, ভর ত্রুটি। কেন হয় না তোমাদের লেভেলে একটু ছোট করে বুঝাই। ধরো তুমি ওই প্যাকেটের গায়ে একটা ফুটা করে কাঠি ঢুকাইছিলা, সামনে একটা ফুটা করে একটা এক্সেল ঢুকাইতে হবে না, পিছে একটা ফুটা করে ঢুকাইতে হবে না, ওই ফুটা করার সময় কিছু কিছু কাগজ পড়ে গেছিল এখান থেকে। বোঝো নাই আমার কথা? বোতলের মুখের গায়ে তুমি ফুটা করছিলে না, ওই জায়গাতে একটু ভর পড়ে গেছে। বুঝছিস এখন? জি বুঝছি। এইরকম নানা কারণে পরমাণুর মোট ভর দেখা যায় যেটা। এবার তুই পরমাণু দিয়ে বোঝ। ধর একটা পরমাণুর ভিতরে 6টা প্রোটন ছিল আর 6টা নিউট্রন ছিল, মানে আমি কার্বনের কথা বলতেছি, আর বাইরে দিয়ে কি ছিল? 6টা ইলেকট্রন। তাহলে আমাকে একটু বলেন তো এই পরমাণুর ভর কত হওয়ার কথা? প্রতিটা প্রোটনের ভর যদি এমপি হয় তাহলে তাকে কত দিয়ে গুণ করার কথা? 6 দিয়ে। যোগ প্রতিটা নিউট্রনের ভর যদি কি হয় বলেন তো? এম এন হয়, তাহলে তাকে কত দিয়ে গুণ করার কথা? 6 দিয়ে। ইলেকট্রনের ভর লাগবে না, বাদ দে। তুই বাস্তবে দেখবি এই যে যে ভর, এটাকে আমরা কি বলবো বলেন তো? হিসাবকৃত ভর না? জি। প্রকৃত ভর বাস্তবে তুমি যদি বাটখারায় মাইপা দেখো, মানে দাড়িপাল্লায় মাইপা দেখো, দেখবা যে এই ভর পাওয়া যায় না, এর চেয়ে কম পাওয়া যায়। এটা বিজ্ঞানীরা দেখছে, এটা মজার একটা ব্যাপার। ওই ভরটা আসলে কোথায় যায়? পরমাণু বানাইতে গেলে তো তোমার আর কাগজের প্যাকেটে ফুটো করা লাগে না, বোতলের মুখে ফুটা করা লাগে না। তাহলে ওইটার কাহিনীটা কি? ওইটার কাহিনীটা হচ্ছে, শোনো, তোমরা তো ছোটো বয়সে বেশি ফাঁকি যাইতেছো, ইন্টারভিউতে কী পড়বা আর সব শিখে ফেলাইলে। ওইখানে ঘটনা যেটা হয়, আমাকে বলতো এই প্রশ্নটা তোদের মনে জাগা উচিত না, যে পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের সাইজ কি অনেক বড় না ছোট? বলেন তো। অনেক ছোট। অনেক ছোট মানে তো ভয়াবহ ছোট। এবং এবার ভাবেন এই পুরো জায়গাটা জুড়ে যতগুলো ইলেকট্রন থাকে, পুরো জায়গা জুড়ে যতগুলো ইলেকট্রন থাকে, এই পিচ্চি একটা জায়গার মধ্যে অত সংখ্যক প্রোটন বসে আছে না? জি। শুধু তাই না, তার সাথে আরও কে আছে বলেন তো? নিউটন। হায় হায়, তার মানে তোমরা কি বুঝতেছো ওইখানে খুবই গ্যাদারিং, মানে খুবই ঠাসাঠাসি একটা অবস্থা। জি। ওকে, হয়ে গেছে আমার কথা বলা। এবার একটু ভাবো তো, একটা প্রোটনের সাথে আর একটা প্রোটনের কি ভালোবাসা, আকর্ষণ কাজ করে না বিকর্ষণ কাজ করে? বিকর্ষণ।
তোমাদের মনে কি কখনো প্রশ্ন জাগে না? এই রাখেন রাখেন রাখেন, এত ছোট একটা জায়গা, দূর কি মিয়া, কি আবল দাবল, এত পিচ্ছি একটা জায়গার মধ্যে এই প্রোটনগুলা যে গাদাগাদি করে আছে, এতগুলা প্রোটন, এদের তো একজন আরেকজনের লাথি মেরে দূরে সরায় দেওয়ার কথা। এই তুই আমার কাছে আসবি না, তুই আমার কাছে আসবি না, করার কথা না? করে না কেন? দুর্বল নিউক্লিয় বলের কারণে। আইসে আর এক গরু দুর্বল নিউক্লিয় বল। মেরু বিমুখ ঘূর্ণনের কারণে। মেরু বিমুখ ঘূর্ণন, আবার এগুলো পাইছিস কোথায়? ফিজিক্সে? বুঝি না, কোথায় পাইছো এগুলো তোমরা? এগুলো তো তোমাদের আলাদা দিকে ঘোরার কারণে। বাবুরে, এগুলো পাইছো কোথায় আমাকে তাড়াতাড়ি বলো। ফিজিক্সে ও ফিজিক্সে তোমাদের এগুলো আছে? বলে আছে। আচ্ছা ওকে, এবার শোনো, মনোযোগ দিয়ে শোনো। এইসবের কারণে না আর কি, ওই দুর্বল নিউক্লিয় বল বলতেছে এই কারণে না, এটা বরং দুর্বল নিউক্লিয় বল বাদে আর একটা বল আছে, এটাকে বলে সবল নিউক্লিয় বল। এখানে বেসিক্যালি ওইটার ঘটনা ঘটে। বাট তোমাদের যে ফিজিক্সে এটা আছে আমি তো জানতাম না, জানলে তো আরও ভালো করে একটু বলা যেত আর কি। যাই হোক, এখন শোনো, এই যে বলটা তুমি মানে তুমি বুঝতেছো, তাহলে এই প্রোটনগুলো তো পরস্পরকে বিকর্ষণ করার কথা, কথা কি না? কিন্তু করে না, আসলে করে কিন্তু লাভ নাই। ওইখানে না ওর চেয়েও বড় কোনো একটা বল আছে, যে বলের কারণে তারা বাইন্ডেড থাকে, তারা পরস্পর যুক্ত হয়ে থাকতে বাধ্য। মানে ধর ব্যাপারটা এরকম, জুবায়ের আর অর্কর মধ্যে হয়েছে গ্যাঞ্জাম, একেবারে ফাটাফাটি গ্যাঞ্জাম, একজন আর একজনটা দেখলে এলাকার ভাই ব্রাদার ডাইকে এনে ফিডা ইত্যারে। তারপরে ওরা দুইজন কি এইখানে বসে এক ঘাটে জল খাইতেছে না, বাঘে আর হরিণে? কেন খাইতেছে? এখানে ওদের সে বড় একজন ফোর্স বসিয়ে আছে, ইটা কইচা ক্লাস করতে হবে তাই করতেছে। সিস্টেম হচ্ছে এটা, ওদের বিকর্ষণ কাজ করতেছে না বলা যাবে না, করে। ইলেকট্রোম্যাগনেটিক যে রিপালশনটা সেটা আছে, মানে ইলেকট্রোস্ট্যাটিক, সরি ম্যাগনেটিক না, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন আছে, কিন্তু তার চেয়েও বড় একটা ফোর্স এখানে উপস্থিত আছে, সেটার নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। সেটার সম্পর্কে তোমরা তাহলে ফিজিক্সে হালকা শিখছো মাশাল্লাহ, আরও ডিটেল জানবা, তারপরে বুঝবা আর কি ওই ফোর্সটা আসে কোত্থেকে, ওই বলটা আসে কোত্থেকে। এইবার তোমাদের জানতে হবে আইনস্টাইনের ভর শক্তি উপপাদ্য। সেই ভর শক্তি উপপাদ্য কি বলছে জানো? E=mc²। এটা তো দেখছো তোমরা অনেকে নাকি? এইখানের কথা অনুযায়ী আমি আবারও বলতেছি, এগুলো আমার বলারই কথা না তোমাদের লেভেলে, জাস্ট প্রশ্ন করছো সেই কথায় কথায় চলে আসছে আর কি। না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, এগুলো পরীক্ষার নাম্বারে কোনো এফেক্ট করবে না। সেটা হচ্ছে তুমি যদি কিছুটা ভর ব্যয় করো, যতটুকু ভর ব্যয় করবা, এম যদি তোমার ব্যয় করা ভর হয়, তাহলে সেইটার সমানুপাতে তুমি একটা এনার্জি পাবা। সেই এনার্জিটা দিয়েই মূলত এরা বেঁধে থাকে, নিজেদের মধ্যে বন্ধন সৃষ্টি করে। সো তার মানে বোঝো, ওই নিউক্লিয়াসটাকে ধরে রাখার জন্য, ওই রকম শক্ত করে ধরে রাখার জন্য কিছু এনার্জি দরকার ছিল। সেই এনার্জিটা পায় কোত্থেকে জানো? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোটন নিউট্রন কিছু কিছু করে তাদের ভর হারায়, খরচ করে। ভর খরচ করে কিসে পরিণত হয় বলেন তো? এনার্জিতে কনভার্ট হয়। ওই এনার্জিটাই মূলত নিউক্লিয়াসটাকে ধরে রাখে। কেউ বোঝা না? দ্যাটস ওয়াই তোমার কিছুটা ভর তুমি এখানে পাবা না। মানে ব্যাপারটা কীরকম, এভাবে একটু চিন্তা কর। ধর তুই প্লাস্টিকের বোতলের ওই যে মুখগুলা নিয়ে চাকা বানাইতেছিলি, তো তুই ট্রাক বানাবি, তো ট্রাক বানাইতে গেলে কি পিছনের চাকায় কয়টা, মানে পিছনে কি দুইটা করে চাকা দেওয়া লাগবে না? এই পাশে দুইটা, ওই পাশে দুইটা। তো তুই ওই ট্রাকের চাকাগুলো লাগানোর জন্য কি করছিস? ওই চাকাটাকে একটু হিট দিছিস, হিট দিয়ে গলায় দুইটা চাকা মুখে মুখে লাগাই দিছিস। এখন তো একটু বুঝতো ভাই, ওই দুইটা চাকার মধ্যে তো কোনো এক্সট্রা গ্লু দিস নাই, ওদের নিজেদের ভর কিছুটা খরচ করে ওইটারে গ্লু হিসাবে লাগাই দিছিস না? বোঝো না? দ্যাটস ইট, ইট হ্যাড টু কনভার্ট সাম ম্যাস ইনটু এনার্জি। কিছুটা ভর খরচ করে ওকে এনার্জিতে কনভার্ট করতে হয়েছে। তুমি যখন দৌড়াও, যদিও এই উদাহরণটা বলাটা ঠিক হইতেছে না, তুমি যখন রাস্তায় দৌড়াও, তখন তুমি এরকম যদি প্রতিদিন সকালে দৌড়াও, তোমার কি ভর বাড়ি যাবে না কমে যাবে বলো? কমে যাবে। তো দৌড়ানোর শক্তি পাইছিলা কোথায়? ওই ভর খরচ হয়ে শক্তিতে পরিণত হয়েছে। যদি এই উদাহরণটা একেবারে এটার সাথে যায় না, বাট জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম আর কি, কেউ বোঝা না। সো ম্যাস ক্যান বি কনভার্টেড টু এনার্জি। ফিজিক্সের ভাইয়ারা স্যাররা তোমাদেরকে আমার চেয়ে কোটি গুণ ভালো বুঝাইতে পারবে এই টপিকটা, বিকজ দ্যাটস এ টোটালি ফিজিক্স টপিক। এখন জাস্ট বিপদে পড়ে গেছি, এই প্রশ্ন পরিবেশতে উত্তর দিতে চাই ভালো লাগলো আর কি। এটা আমার কোনো আলোচ্য বিষয় না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে ছুটি দাও। সো ঘটনা হইতেছে, আশা করি বুঝেছো কোশ্চেনটা অসাধারণ, যে একটা প্রশ্নের ভর যদি হয় তাহলে এটা আরও কম কারণ হচ্ছে এখানে কিছু একটা ঘটনা ঘটছে আর কি। এখানে আরও একটা মজার প্রশ্ন আসার কথা, তোমাদের এখন আসতেছে না হয়তো বা ছোটো তাই, যাই হোক। সো এখন ঘটনা হচ্ছে, আশা করি বুঝছেন ব্যাপারটা কি। আচ্ছা, সো এরপরে চলো, তোমাদের জ্ঞানী বইতে কি বলেছিল একটু দেখি। তাহলে এই নাম্বারটার হিসাবটা বোঝা গেছে, 1.66024 10⁻24 কোত্থেকে আসলো? এটা আসলে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের ভর, বেসিক্যালি এইটাই। আচ্ছা, সো এবার বলতেছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর এত গ্রাম। এটা কি তোমার মুখস্থ রাখা লাগবে বলো তো? নোপ। কি করবা জানো? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর তুমি জানো না? ওই ভরটাকে কি করবেন বলেন তো?
যদি ভাগ দেবো গুণ না ভাগ কোনটা? কত দিয়ে ভাগ দিবা? মানে অ্যালুমিনিয়ামের ধরো এই টাইপের প্রশ্ন এমসিকিউ পরীক্ষা আসে, তো এটা কি তুমি মুখস্থ করে রাখবা? দ্য আনসার ইজ নো। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আমরা জানি না, বলেন পারমাণবিক ভর ইকুয়াল টু কি? একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ওই মৌলেরই একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই কি বলেন তো? ওই যে 1.66024 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 24 না সরি -24। এই তো, এইটা তো আমরা হিসাব জানি নাকি? তাহলে এবার তোর হয়ে গেছে তো, তুই তো জানিস পারমাণবিক ভরটা কত। ধরো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর আমরা তো জানি, মুখস্থ আছে 27। তাহলে কি করা লাগবে বলেন তো? এই একটা পরমাণুর ভর বাইর করতে গেলে বুঝো নাই, এই 27-এর সাথে এটাকে গুণ করে দিবা, তাহলে তুমি পাই যাবে একটা পরমাণুর ভর কত। কেউ বোঝা না আমার কথা? মানে এগুলো মুখস্থ করতে হয় না বোকার মতো, এই আর কি। সো এই যে ওরা উল্টা পদ্ধতি দেখাইছে, তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? যে একটা পরমাণুর প্রকৃত ভর যত গ্রাম ছিল এটাকে বসাইছে উপরে। এই অশিক্ষিতর মতো কাজ করবো না, বাংলায় গ্রাম লেখছে মানে এগুলো দেখলে আমার থাপড়াইতে মন চায়, এইসব বই লেখে কারা? আচ্ছা, এত গ্রাম ডিভাইডেড বাই 1.66 10 টু দি -24 গ্রাম, এটা কাটাকাটি করলে আলটিমেটলি 27 আসে আর কি, দ্যাটস ইট। সো তাহলে কি বলছে এরা? কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো কি নাই, একক থাকে না। এইটা তোমাদের বইতে বলা, তোমাদের বুলশিট বইতে বলা অন্যতম সত্য একটা কথা, যে আপেক্ষিক পারমাণবিক ভরের এই কারণে কোনো একক নাই, ঠিক আছে? বাট এখন আবার আধুনিক যুগে আছে, ওইটা তো দেখাইলাম এএমইউর ব্যাপারটা আর কি। ওকে, সো আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলা তোমাদের রাখার দরকার নেই। ও মা, এটা পুরো ধরে ডিলিট হয়ে গেল কেন? হায় হায়, না হয় না রে, কেমনে জানি এটা। দাঁড়াও, আমি একটু টেকনোলজি করে নেই, পরে ক্লাস শেষে আবার ঝামেলা হবে। আচ্ছা, ক্লাস শেষে আমি করবো না, সমস্যা নেই, এটা ঠিক করে দিব। ওকে, তারপরে চলো, এটা নিয়ে কথা বলা হয়েছে। তাহলে পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরকে শুধুমাত্র কি বলে ডাকি আমরা বলেন তো? পারমাণবিক ভর বলে ডাকি। কেন ডাকি? কারণ আমরা বুঝি আপেক্ষিক কথাটা বারবার বলার দরকার নাই, পারমাণবিক ভর মানেই আসলে আপেক্ষিক পারমাণবিক ভর, এই কথাটা একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো, কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝায়? এই টার্মটা তোমাদের বই থেকে এখন ভ্যানিশ করে দিছে, আমাদের আমলে এটা নিয়ে অনেক কথা হইতো। টার্মটা কি বলেন? গ্রাম পারমাণবিক ভর। সো গ্রাম পারমাণবিক ভর মানে কি? গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর, এইটাকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর। কিছু বোঝো নাই? গ্রামে প্রকাশিত মানে কি? একটু আগে দেখছিলা যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত আসছিল বলেন তো? 27। তুমি এই 27-এর ভিজাটা খালি গ্রাম লাগাই দিবা, দ্যাটস ইট। এটা কেন লাগাইছো? বা এটা না লিখলে আমরা কিছু বুঝি না, কথার মানে দাঁড়ায় না আর কি। আমরা বুঝি যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভরের তুলনায় 27 গুণ ভারী, বাট এটা নিয়ে কথা বলতে আমাদের কষ্ট হয়, এই জন্য আমরা একটা একক লাগাই দিই। সে এককটা কি? গ্রাম। ওটা লাগাইলে যে রাশিটা দাঁড়ায়, এই রাশিটাকে আমরা বলবো হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। বুঝেছেন আমার? কেজি কেন লাগাবে? ওরে বাবারে, কেমিস্ট্রির সব হিসাব নিকাশ গ্রামে করে মানুষ, তা তুই কেজি কেন লাগাবি? তুই তো আবার কেজি লাগাইলে কালকে এসে কই তুই টন কেন লাগাইলি না? কি বিপদ, টন কেন লাগাবো? বুঝছিস আমার কথা? আচ্ছা, সো কোনো মৌলের গ্রাম অনুযায়ী বুঝি না তোমার কথা, আবার বলো। কেমিস্ট্রিতে কি একক গ্রাম অনুযায়ী ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সে কেজি ধরে, কারণ ওরা অনেক বড় বড় ভর নিয়ে কাজ করে, আমরা গ্রাম ধরি। যেমন ধরো দৈর্ঘ্যের একক ফিজিক্সে কি ইউজ করে বলো? মিটার। কিন্তু তুমি যদি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট হও, অ্যাস্ট্রোফিজিসিস্ট বুঝো তো, জ্যোতি পদার্থ বিজ্ঞানী, তখন তুমি আমাকে ধরো তুমি আমেরিকায় চাকরি করো, রাশিয়ায় চাকরি করো, আমাকে একদিন ফোন দিলে, এ আরিফ কেমন আছিস, শুনলাম তুই মরে গেছিস, তাই কল দিয়ে শিওর হওয়ার জন্য ফোন দিলাম। কেমন আছিস বল, ভালো আছিস? তুই কি জানিস আমি এখন তোর থেকে 2 আলোকবর্ষ দূরে? এই যে তুমি বললে আলোকবর্ষ দূরে, কেন বললে? আলোকবর্ষ কি জানো? হ্যাঁ, 1 বছরে আলো যত দূরত্ব অতিক্রম করে। তো এখন ঘটনা হচ্ছে ওইটা হচ্ছে স্মরণের একক বা দূরত্বের একক। এখন তো অ্যাস্ট্রোফিজিসিস্টরা এত বড় বড় দূরত্ব নিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে মিটার দিয়ে মাপা ভাই ঝামেলা। আমরা যেমন সংখ্যা অনেক বড় নিয়ে কাজ করি, যার ফলে আমরা অ্যাভোগাড্রো নাম্বার নিয়ে কাজ করতেছি, মনে আছে আপনাদের? ও অ্যাভোগাড্রো সংখ্যা বুঝো তোমরা? মনে হয় এখনো বুঝো না নাকি? বুঝো? আচ্ছা, সো পিস সংখ্যা বড় হয়ে গেলে যেমন আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে কথা বলি, দূরত্ব বড় হয়ে গেলে তখন লাইট ইয়ার দিয়ে মাপে। এর চেয়েও বড় বড় দূরত্বের একক আছে, ওই গুগল সার্চ দিয়ে শিখো, খুব মজা, আমার এগুলো মনে থাকে না। ওকে, সো এখন ঘটনা হচ্ছে, তো কি বলছে এখানে? কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভরের সমান পরিমাণে কি থাকে দেখেন তো? 1 মোল পরমাণু থাকে। এখন 1 মোল মানে কি বলো তো? 1 মোল মানে কি? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23 টি।
এত টি হইলে তাকে আমরা বলি হচ্ছে 1 মোল। বুঝেছেন বন্ধুরা? জি আচ্ছা, এটা কেন থাকে এটার উত্তর এখন আমি দিতে পারবো না, আরো বড় হও তারপরে জানবা আর কি। আচ্ছা, এটা জানা গেল। তারপরে কি বলছে, কোন যৌগের যদি গ্রাম আণবিক ভর নেই আমরা, পরমাণু মৌলের ক্ষেত্রে যেমন গ্রাম পারমাণবিক ভর হয়, যৌগের ক্ষেত্রে কি হবে, গ্রাম আণবিক ভর হবে। সো গ্রাম আণবিক ভরের সমান যদি নাও, সেটার মধ্যে আবার কি পাবা, এই যে 1 মোল অণু পাবা। মানে মোট কথা যে কোনো বস্তুর যদি যৌগ হয় তাহলে নিবা হচ্ছে গ্রাম আণবিক ভর, আর যদি মৌল হয় তাহলে কি নিবা, গ্রাম পারমাণবিক ভর। ওই প্রত্যেকের গ্রাম আণবিক বা গ্রাম পারমাণবিক ভরের মধ্যে 1 মোল করে ওই জিনিসটা পাবা। যদি পারমাণবিক ভর হয় তাহলে পরমাণু পাবা, আণবিক ভর হলে কি পাবা, অণু পাবা। বুঝেছো? জি ওকে, মানে এটা আপাতত মাইনে নিতে হবে, আমি জানি তোমরা এটা বোঝো না আর কি, এটা জাস্ট মাইনে নিতে হবে আপাতত। আসেন দুই একটা ছোট্ট প্রশ্নের উত্তর করি। সূর্যের চার্জীয় অবস্থা কি বলো, এটা কোন একটা বোর্ডে আসা প্রশ্ন জানি। চার্জিং। চার্জিং চার্জহীন। এখন এখানে অনেকে আবার তোমরা দেখে বুঝতেছো না এখানে কেন এই নাম্বারগুলো দিছে। এখানে আসলে ওই যে এটা তো ইলেকট্রনের চার্জ দেখে বুঝতেছো, এটা কি বলো তো, এটা কি, এটা কি জানো এই নাম্বারগুলো? আচ্ছা কিছু না, থাকে আর মাথার মধ্যে ফেস লাগানোর দরকার নেই। চার্জহীন বলেন কি? এমন না, চার্জহীন অবস্থা মানে বুঝছো তো, মানে ওর মধ্যে আসলে তো কোনো কি নাই, কোনো আয়ন আছে, চার্জ নাই। আয়ন তো নাই, যা আছে চার্জহীন মৌল আছে, হাইড্রোজেনগুলো মার্জ করে হিলিয়াম ফর্ম করতেছে। সো এখানে তো চার্জহীন ছাড়া কোনো উপায় নাই। চলেন কিছু সিকিউ কোয়েশ্চেন আমরা একটু দেখে ফেলি। দিনাজপুর বোর্ড 2023 আসা প্রশ্ন, এক্স ওয়াই পর্যায়ে 2, 3 গ্রুপ 15, 17। তোমাদের কি পর্যায় সারণী অধ্যায়টা এখনো পড়া হয়েছে আমাদের সাথে? হয় নাই মনে হয়। হ্যাঁ ভাইয়া আচ্ছা, এর পরের অধ্যায়টা মনে হয় পর্যায় সারণী নাকি? জি হ্যাঁ ওকে, তাহলে ওটা বাদ। অরবিট কাকে বলে পারবেন? জি আমাকে একটু বলেন অরবিটের বাংলা আমরা কি বলবো, অরবিট কাকে বলে, মানে অরবিটের বাংলা কি? শক্তি স্তর ভুল কথা বলছো, আমি বারবার শিখাইছি। হ্যাঁ, কক্ষপথ কক্ষপথ। অরবিটের বাংলা কিন্তু কক্ষপথ, এটা ভুল করা যাবেই না কোনোভাবে। অরবিটের বাংলা হচ্ছে কক্ষপথ বাবুরে। অরবিট কারে বলে, আরে সৌরজগতে যে জায়গা দিয়ে গ্রহগুলো ঘুরে বেড়ায় তারে বলে তার অরবিট। সো এই সৌরজগতের সাথে তুলনা করছিল কে, রাদারফোর্ড। সো বলবা পরমাণুতে নিউক্লিয়াসের চারিদিকে যেসব স্থান দিয়ে বা যে পথ দিয়ে ইলেকট্রন প্রদক্ষিণ করে নিউক্লিয়াসকে তাকে অরবিট বলে, এই তো। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, 4D এবং 6s এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ব্যাখ্যা করো। ভাইয়া হ্যাঁ, আমি গাইড ঘেটে দেখছি যে গাইডে দেয়া আছে অরবিট হচ্ছে বোরের পরমাণু মডেলে যে প্রধান শক্তি স্তরের কথা বলা হয়েছে এটাই অরবিট বলে, এটা গাইডে দেয়া আছে। গাইডওয়ালাকে আমার কাছে নিয়ে আয় আর তোর নানার ছেঁড়া স্যান্ডেলটা আমার হাতে দে। আমার ওই গাইডওয়ালারে অনেক কিছু পড়ানোর আছে, আমার এর চেয়ে বড় কিছু বলার নাই। ঠিক আছে, কিছুই করার নাই, আমি তোমাদেরকে সমস্ত জ্ঞান দিয়ে দিছি প্রমাণ সহকারে। অরবিটের বাংলা কি জাস্ট গুগল সার্চ করে দেখো বা ডিকশনারি ঘেটে দেখো। শক্তি স্তর, সরি কক্ষপথ, ওইটাকে রাদারফোর্ডের কথা, মানে রাদারফোর্ডের আইডিয়াটাকে বোর যখন নিজের মতো করে নিয়ে আসছিল, সে নতুন একটা নাম দিছিল, বলছিল এগুলো হচ্ছে ফিক্সড অরবিট, অথবা এগুলোকে বলতে হবে শক্তি স্তর। বুঝছেন কি? রাদারফোর্ড ছবি দেখে কি যে বলে ফোলাটা, ঘুমায় ঘুমায়, আমি কিছু বুঝি না, কি জানি বললো, যাই হোক। আচ্ছা এবার বলেন, পরের প্রশ্ন উত্তর দেন। 4D এবং 6s এর মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ব্যাখ্যা করো। যেহেতু ব্যাখ্যা করতে বলছে 2 নম্বরের প্রশ্ন, তাহলে কিভাবে ব্যাখ্যা করবো বলো তো, টেকনিকটা কি? ভাইয়া দুটোতে n প্লাস n এর মান সমান হলেও n এর মান 4d তে কম, সেজন্য বলো এটার n প্লাস l এর ভ্যালু কত হবে, 4 প্লাস কত? 2 হুম। 4D 4D, ও সরি 4D লেখছে ওইখানে, আমি খেয়াল করিনি। 4D তাহলে কত হবে, 4 প্লাস কত, SPD তাহলে 0 1 2, তাহলে 4 প্লাস হচ্ছে 2, তাহলে কত আসে এটা 6। এবার হচ্ছে 6s এর ক্ষেত্রে কত, 6 প্লাস হচ্ছে 0, তার মানে আসবে 6। তারপরে কি করবেন, আগে ইলেকট্রন যাবে কোথায়, 4D তে। তার কারণটা কি মনে আছে তো, হ্যাঁ কারণ n এর মান n এর মানটা ছোট। উদ্দীপকের ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো। এখন এই ওয়াই মৌলটাকে, তোমরা তো এটা পারবা না, ওয়াই মৌলটা কে বলো দেখি, পারবা? তৃতীয় পর্যায়ের, হ্যাঁ, গ্রুপ নাম্বার 17। এটা হচ্ছে ক্লোরিন আর কি। সো ক্লোরিনের একটা পরমাণুর ভর কেমনে বাইর করা যাবে বলেন তো? আমরা কি জানি, পারমাণবিক ভর কত জানি ক্লোরিনের, 17 17। পারমাণবিক ভর কত, 35.5 35.5। হ্যাঁ,
এখানে একটা খটকা তোমাদের লাগার কথা যে আপনি এতক্ষণ ধরে বুঝাইছেন পারমাণবিক ভর কারো ফ্র্যাকশন হয় না, ভগ্নাংশ হয় না, কিন্তু এটা কেন ভগ্নাংশ হলো, এটার উত্তর পাবা ইনশাল্লাহ আগামী দিন আর কি, আগামী দিনের যে টপিক আছে ওইখানে দেখবো আর কি। আচ্ছা 35.5 ইকুয়াল টু ক্লোরিনের কি বলেন তো, একটি পরমাণুর ভর, পরমাণুর প্রকৃত ভর, প্রকৃত ভর ডিভাইডেড বাই কি হওয়ার কথা, যে কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ, যেটাকে আমরা দেখছিলাম 1.66024 ইন্টু 10 টু দি পাওয়ার কত -24 গ্রাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো না ক্লোরিনের একটা পরমাণুর প্রকৃত ভর কত, বুঝেছো? আচ্ছা পারবা আশা করি তোমরা। তারপরে বলো কি আছে পরের প্রশ্নে, কি বলেছে, X2 ও Y2 গ্যাস দুইটির ব্যাপন হারের তুলনা করো। সো ব্যাপন কার বেশি হবে বলেন তো, যে ভারী গ্যাস নাকি হালকা গ্যাস, কোনটা? যে যত হালকা, যার আণবিক ভর বা মানে আণবিক ভর যত কম, সে তত তাড়াতাড়ি ব্যাপিত হবে আর কি। তাহলে Y2 মানে হচ্ছে বোঝাচ্ছে Cl2, আর X2 কে, X2 হচ্ছে আমাদের F2। কোথায় নাইট্রোজেন, ও 15 নাম্বার গ্রুপ, সরি 15 নাম্বার গ্রুপ না, হ্যাঁ গ্রুপ 15 মানে 5A, 5A মানে কে, নাইট্রোজেন, তো নাইট্রোজেন হওয়ার কথা না। আচ্ছা তাহলে বলেন নাইট্রোজেনের আণবিক ভর কত জানো, 28, আর ক্লোরিনের কত 71, তাহলে আগে ব্যাপিত হবে কে, ডেফিনেটলি নাইট্রোজেন। ঠিক আছে, ওকে তাহলে গেল। আমি খেয়াল করি নাই যে এখানে পর্যায় সারণীর ব্যাপার ছিল, এই প্রশ্নটা আনা উচিত হয় না তোমাদের জন্য। তারপরে কি বলছে, 4F, আবার 4F কেন লিখছে, এখানে আমাদের টাইপ করতে ভুল হয়েছে, 4F সব লিখছে কেন? একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর এত, এই যে নিউক্লিয়াসের প্রকৃত ভর দিছে এত গ্রাম, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 17। হ্যালোজেন কাকে বলে পরে পাবা, আর্গনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো পরে, দৃশ্য 2 এর মৌলটি শনাক্ত করো। বলেন এই গ নাম্বারটা কেমনে করবেন, দৃশ্য 2 মানে এটা, একটা মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর, এটা নিউক্লিয়াসের প্রকৃত ভর মানেই কিন্তু কি বলেন তো, প্রোটন এবং নিউট্রনের ভর সংখ্যা, টোটাল ভর, হ্যাঁ টোটাল ভর আর কি এটা। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 17, কেমনে করা যায় বলেন তো, প্রোটন সংখ্যাটা বের করতে পারলে তো আমি মৌলটাকে শনাক্ত করতে পারবো। একটু আগে বলছিলাম, দেখো ধরে নিলাম, ধরি প্রোটন আছে কয়টা ধরা যায় বলেন তো, ধরো এক্সটি, ধরো এক্সটা ধরলাম, ধরি, তাহলে আমি কি বলতে পারি একটা প্রোটনের যে ভর কত 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস, বলেন 24 কোন এককে, গ্রাম এককে, কিন্তু এখানেও গ্রাম আছে তাহলে গ্রামে লিখলাম। একটা প্রোটনের প্রকৃত ভর এইটা, এত ইন্টু কি লিখবো বলো তো, এক্স না, যোগ তার সাথে কি যোগ হবে, নিউট্রনের সংখ্যা 17টা, তাহলে প্রতিটা নিউট্রনের ভর কত 1.675 মাইনাস 24 গ্রাম ইন্টু হচ্ছে কত বলেন তো 17। এই দুইটা যোগ করলে আলটিমেটলি আমার কত হওয়ার কথা, ওইটা হওয়ার কথা না, 5.357 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। এইবার এইটাকে ক্যালকুলেট করবা নিজেরা, এইটাকে ক্যালকুলেট করে দেখবা যে এখান থেকে এক্স এর মানটা কত আসে, তাইলেই পেয়ে যাবা। বুঝাচ্ছ আমার কথা বন্ধুরা? এইটাই বা স্কুল আসছিল পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, স্কুল খুব লক্ষ্মী। দৃশ্য একের শক্তির ক্রম বিশ্লেষণ করো। এখানে তো করা যাবে না, তো এখানে টাইপিং অনেক ভুল হয়েছে, তোমরা কি বুঝছো ব্যাপারটা? শক্তির ক্রম বিশ্লেষণ কেমনে করতে হবে, প্রত্যেকটার n+l এর ভ্যালু লেখা তারপরে হিসাব করতে হবে, পারবেন কি আপনারা? ওকে, তারপরের প্রশ্ন কি আছে, এখানে XYZ প্রতীকী অর্থে ব্যবহৃত এটাকে, এটা হচ্ছে আমাদের ক্লোরিন, তাই না? এটা হচ্ছে তোমার ক্লোরিন, তারপরেরটাকে এটা হচ্ছে পটাশিয়াম, আর এটাকে 21 হচ্ছে স্ক্যান্ডিয়াম। হ্যাঁ, তাহলে এবার বলছে আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কাকে বলে বলেন, কি জানো, একই পি সংখ্যা একই, এন সংখ্যা আলাদা, অথবা বলা যায় ভর সংখ্যা আলাদা, তাই না? ওকে, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। আর কয়বার ব্যাখ্যা করব, তোরা একটু করিস বাবা। উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বলে দিচ্ছে 35.5 হলে, ক্লোরিন তো ডেফিনেটলি 35.5, এর 50টি পরমাণুর ভর কত, কিভাবে করতে হবে বলেন তো? আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এটা ইকুয়াল টু কি শিখছিলাম, একটি পরমাণুর ভর, তাই না, বা প্রকৃত ভর ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস 24। এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো কি বলেন তো, একটি পরমাণুর ভর,
তারপরে 50 দিয়ে গুণ করে দিয়ে বাড়ি চলে যাবা, বলবা যে ভাই আমার মার্ক দিয়ে আমি পরীক্ষা দিছি। তারপরে কি বলছে, জেড এর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা জেড কেডা স্ক্যান্ডিয়াম। আচ্ছা স্ক্যান্ডিয়াম। হ্যাঁ, 3D অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা হয় না কেন? ইলেকট্রন বিন্যাসের এরূপ কারণ বিশ্লেষণ করো। আচ্ছা, পটাশিয়ামের লাস্ট ইলেকট্রনটা কত নাম্বার মৌল আমাকে একটু বলেন তো? 19তম ইলেকট্রন না? জি আচ্ছা, আর স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন কত? 21তম ইলেকট্রন। এখন ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা যেটা দেখি 3p পর্যন্ত ইলেকট্রন বিন্যাস, মানে ইলেকট্রন বসাইলে কটা ইলেকট্রন হয়ে যায়? 18টা। মনে আছে আপনাদের 3p6 এ 18টা ইলেকট্রন হয়। সো 19তম ইলেকট্রনটা কিন্তু আমার 4s-এ যাচ্ছে। আর স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে কি হয়, 4s-এ 2টা যায়, তার মানে কটা হয়ে গেল? 18 আর 2 20টা হয়ে গেল। 21 নম্বর ইলেকট্রনটা কিন্তু আবার 3D-তে চলে আসে। দ্যাটস দ্য থিং, বুঝেছো? সো এখানে ইলেকট্রন সংখ্যা বেশি ছিল বলে 4s ফিল আপ করে তারপরে আসে হচ্ছে 3D-তে। দ্যাটস ইট, সহজ জিনিস। ওকে, ভালো প্রশ্ন ছিল আর কি। তারপরে কুমিল্লা বোর্ড 2022 KLMN দিছে। KLMN দেওয়ার মানে এটা কোন মডেল বলতেছে বলেন তো? রাদারফোর্ড নাকি বোর? বোরের মডেল। পাতন কাকে বলে? তোমার দাদার মাথাকে বলে, বলো পাতন কাকে বলে তাড়াতাড়ি। পাতন প্রথমত তরলকে হ্যাঁ, বাষ্পে পরিণত করে আবার তা তরলে পরিণত করার প্রক্রিয়ার নাম। কোনো তরলকে বাষ্পীভূত করে তাকে, মানে বাষ্পীভূত কি বলে, বাষ্পকে, প্রাপ্ত বাষ্পকে পুনরায় ঘনীভূত করার প্রক্রিয়াকে, হ্যাঁ তরলীভূত করার প্রক্রিয়াকে আমরা একসাথে বলি হচ্ছে পাতন। ইংরেজিতে কি বলে মনে আছে? পাতনের ইংরেজি কি? ডিস্টিলেশন। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এর মধ্যে কার ব্যাপন হার বেশি? মিথেনের আণবিক ভর হচ্ছে 16 আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত? 44। তাহলে ডেফিনেটলি কার ব্যাপন হার বেশি হবে? মিথেনের। তারপরে বলছে উদ্দীপকের ডি মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। উদ্দীপকের ডি মৌল কেটা? এইটা হচ্ছে ডি মৌল। শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ইনার আছে 19টা প্রোটন। এইখানে কক্ষপথ কয়টা আঁকা আছে এটা দেখা যাবে না, দেখতে হবে এইখানে। ওনার আছে হচ্ছে কয়টা প্রোটন বলেন তো? 19টা প্রোটন। 19টা প্রোটন থাকার মানে এটা কোন মৌল? পটাশিয়াম। আচ্ছা, এটা যদি পটাশিয়াম হয় তাহলে বলো তো পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা কোথায় থাকে? হ্যাঁ, পটাশিয়ামের লাস্ট ইলেকট্রন থাকে 4s1। তাহলে তার লাস্ট ইলেকট্রনের কৌণিক ভরবেগ কেমনে বের করবো? মনে আছে তোমাদের কৌণিক ভরবেগ কিভাবে বের করে? mvr nh বাই হচ্ছে টুয়াইস পাই। তার মানে n এর মানটা কত বসাবো আমরা? 4 বসাবো। h এর মান তো মুখস্থ আছে, ওই যে ওরাও দিছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -34 জুল সেকেন্ড। আর 2 তো 2, পায়ের মান হচ্ছে 3.1416। এটা বসাই দিলে যা আসে তাই। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে বলছে উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করো। কেমনে ব্যাখ্যা করবা, বিশ্লেষণ করবা? উদ্দীপকের যে ডি মৌলটা তার আমাকে একটু বলো তো তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? কেমনে 18টা? ওর ইলেকট্রন বিন্যাস দেখলে আমরা তো এরকম দেখব 1s2 2s2 2p6, তারপরে কত 3s2 3p6, তারপরে 3d-তে ফাঁকা রেখেই কই চলে যায় 4s-এ 1। তাহলে ওর তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে একটু তাকায় দেখেন তো। 6 আর 2 কটা? 8টা। অথচ তৃতীয় শক্তি স্তরের টোটাল ক্যাপাসিটি কত ছিল? 18টা ইলেকট্রন না? ওমা, 18টা ফিল আপ হওয়ার পরে তো ফোর্থ শেলে যাওয়ার কথা, ও তো যাচ্ছে না। তার মানে 2n² রুল মানতেছে না, বুঝেছো? কেন মানতেছে না? বিকজ অফ আউফবাউ নীতি, n+l এর ভ্যালু। সো 3D উপশক্তি স্তরকে ফাঁকা রেখেই সে চলে যাচ্ছে 4s-এ। দ্যাটস ওয়াই 2n²কে পাত্তা দিতেছে না। আপনারা কি বুঝছেন আমার কথা? জি, ধন্যবাদ। তারপরে কি আছে আমরা দেখি। এই তার আর পর নেই, সব শেষ। অনেক লম্বা ক্লাস হয়েছে, টাটা, আল্লাহ হাফেজ। সো ওহো, হ্যাঁ, অবলোহিত রশ্মি কি? অবলোহিত একটা লক্ষ্মী জিনিস, ভালো জিনিস। ভাত খায় এটা দিয়ে, মাথায় লাগায়। গরু আলোর একটা ধরন, আলোর একটা সার্টেন ফ্রিকোয়েন্সির জন্য তাকে বলা হচ্ছে অবলোহিত রশ্মি। ইংরেজিতে বলে ইনফ্রারেড। ইংরেজিতে বানানটা এরকম INFRA, ইনফ্রারেড। ইনফেরিয়র মানে বোঝো তুচ্ছ, সো রেডের চেয়ে তুচ্ছ, দ্যাটস ওয়াই বলে ইনফ্রারেড। তোমরা নাম শুনছো আলট্রা ভায়োলেট? ভায়োলেট মানে তো বেগুনি, বেগুনির যে শক্তি
তার চেয়ে যদি বেশি শক্তির আলো হয় তাকে বলে হচ্ছে আলট্রাভায়োলেট, আর সবচেয়ে কম শক্তির আলো হচ্ছে রেড, লাল। লালের চেয়ে যদি কম শক্তির হয় তাকে বলে তুচ্ছ লাল। তুচ্ছ মানে অব, মানে বাংলা প্রিফিক্স যে অব বা অপ, এটার মানে হচ্ছে সামথিং অফ লো স্ট্যান্ডার্ড। সো এটাকে আমরা ইংরেজিতে বলি ইনফ্রারেড। সো এটা কিছু না, বিভিন্ন রকমের আলো, তোমরা নাম শুনছো না, এক্স রে, গামা রশ্মি, সো এরা সবাই আলটিমেটলি আলো। আলোর বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য নামগুলো আলাদা হয় আর কি। সো ইনফ্রারেড ইজ এ কাইন্ড অফ লাইট অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আই শুড বেটার সে, যেটার একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি থাকে, তাকে বলে হচ্ছে ইনফ্রারেড লাইট। বোঝা গেছে? ওকে, হ্যাঁ বলো। সূর্যের যে চার্জ আসান চার্জ, এটা ভাবে বুঝলাম। একটা গ্রহের চার্জ কত, প্লাস না মাইনাস? একটা পদার্থের চার্জ কত বাবা? পদার্থের চার্জ চার্জিং। আরে পাগল রে, একটা পদার্থের মধ্যে কি প্লাস থাকে না মাইনাস থাকে? একটা পদার্থ তো চার্জবিহীন হয়, যদি না তুমি ওটাকে আর্টিফিশিয়ালি চার্জিত করো। বোঝা নাই বন্ধু? জি। এই তো, দ্যাটস ইট। ওকে, সো তোমাদের নেক্সট ক্লাসটা আগামীকালকে নিব মনে হয়, কারণ মাঝখানের সপ্তাহে তো আমাদের শনিবারের ক্লাসটা হয় নাই। সো কালকে ক্লাস নিব কিনা, কারণ কালকে হচ্ছে তোমাদের SSC 25-এর রেজাল্ট দিবে তোমাদের বড় ভাই আপুরা। সো ওরা যেহেতু রেজাল্ট নিয়ে মাতামাতি করবে, কালকে মনে হয় ক্লাস করবে না। যদি কালকে ক্লাস না করে তাহলে কালকে তোমাদের ক্লাস নিব, ঠিক আছে? আমি গ্রুপে জানাই দিব না, একটু খেয়াল রাখো আর কি। সো টাটা, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, টাটা।